আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? অনেকদিন পর আবার দেখা, খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? ওকে, তোমরা যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেলে ক্লাস শুরু করে দিয়েছো, সো তাদের শুরুতেই কিন্তু অনেকেরই স্টার নাম আইটেম হয়েছে। আমরা স্টার নামটা কিন্তু পড়িয়ে দিয়েছি, আমরা রিভসও পড়িয়ে দিয়েছি, এবং আমরা এই নেক্সট 2 or 3 ডেজের মধ্যে আমরা চেষ্টা করব হার্ট শেষ করে ভার্টিব্রাটাও শেষ করে দেওয়ার। সো যদি আমরা ভার্টিব্রা শেষ করে দিতে পারি, তাহলে মোটামুটি ফার্স্ট কার্ডের জন্য বোনস কিন্তু শেষ। তারপর আমরা একটু স্টারনাম, রিবস, ভার্টিব্রার আরও কিছু এক্সট্রা ইনফো, দেন তোমাদের রিভিশন, এক্সাম ওরিয়েন্টেড কথাবার্তাগুলো কিন্তু আলোচনা করব। ভিসেরা আমাদের একটাও পড়া হয় নাই। ভিসেরা কি জিনিস? সো আমাদের যে বক্ষ গহ্বর বলো তোমরা, থোরাসিক ক্যাভিটি, উদর গহ্বর, অ্যাবডোমিনাল ক্যাভিটির ভেতরে যে অর্গানগুলো আছে এগুলোকে আমরা বলি ভিসেরা। যদিও ভিসেরা একটা প্লুরাল শব্দ, তারপরেও আমরা শুধু হার্ট বা কোনো একটা অঙ্গ নিলেও সেটাকে কেন জানি ভিসেরাই বলি। বাই দ্য ওয়ে, আজকে আমরা হার্ট অ্যানাটমি স্টার্ট করব। আমি যদি এটার একটু গুরুত্ব বোঝাই, যে হার্ট অ্যানাটমিটার গুরুত্ব যদি বোঝাই এমবিবিএস এই ফার্স্ট প্রফের ছাত্রছাত্রীদের, তাহলে একটা কথাই বলি, তোমরা নিশ্চয়ই সামনে তো ফার্স্ট কার্ড দিবা, মানে আইটেমের পরে তোমরা কি দিবা? কার্ড দিবা। তো ফার্স্ট কার্ডে তোমার ভিসেরা থেকে যদি দুইটা প্রশ্ন, মানে একটা প্রশ্ন, মানে একটা ভিসেরা যদি তোমাকে পরীক্ষায় ধরায়, তাহলে সেটা হবে হয় হার্ট না হয় লাং। আবার তুমি যখন ফার্স্ট টার্মে যাবা, তখন দেখা গেল একটা টার্মে দুইটা কার্ড থাকে, তোমরা নিশ্চয়ই জেনে আসছো, থোরাক্সের সাথে আরেকটা থাকবে। তো তখনও দেখবা ভিসেরা যদি একটা তুলতে বলে, হয় হার্ট তুলবে না হয় লাং তুলবে। এবং অনেক সময় ব্যাপারটা এমন হয়, যদিও পরীক্ষার সময় নিজেকেই কার্ড তুলতে হয়, তোমার ভাগ্যে হয় হার্ট থাকতে পারে না হয় লাং থাকতে পারে। লাং মানে ফুসফুস, বুঝতেই পারছো। কিন্তু কখনো কখনো আবার এমন হয় যে একজনকে হার্ট ধরলো, পরের জনকে লাং ধরে, তারপরের জনকে হার্ট ধরে। এবং মজার বিষয়, এভাবে তুমি যখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিবা, যেটা তোমার এমবিবিএস লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই প্রফেশনাল পরীক্ষায়ও প্রথম যে ভিসেরাটা, সেটা হবে হয় হার্ট না হয় লাং। অর্থাৎ তোমার এই শুরুর যে তোমার হৃৎপিণ্ড নিয়ে পড়া, হার্ট নিয়ে পড়া, এইটা দিয়েই কিন্তু তুমি তোমার সফট পার্টের যে ভাইবা সেটা কিন্তু শুরু করবা। তাহলে হার্ট শুধু না, সাথে লাং। সো তোফায়েল হুজুর লাং পড়াবে, আমি হার্টটা পড়াচ্ছি। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে তুমি আসলে এমবিবিএস ফার্স্ট প্রফেশনাল পরীক্ষায় পাশ করবা কিনা। কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তোমরা জানো সফট পার্টের ভাইবা শুরুই হবে হয় হার্ট দিয়ে না হয় লাং দিয়ে। তো এটা ছোটও না, অনেক বড় একটা টপিক, আমরা ধীরে ধীরে পড়বো। তো আমি দুইটা কথা বলতে চাই। হার্ট পার্টের জন্য, হার্ট পার্ট মানে এই হাড্ডি হুড্ডির জন্য আমরা ভিশরাম কিংবা বিডি চৌরাশিয়ার বই পড়ি। আর সফট পার্টের জন্য আমরা পড়ব একে দত্ত, অসীম কুমার দত্ত স্যারের বইটা। বুঝতে পেরেছ? সো দত্ত আর দুত্তা দুইটা বই আছে। দুত্তা হচ্ছে গাইনির বই, পরবর্তীতে তোমরা পড়বা। আমরা একে দত্ত, সো তোমরা যারা একে দত্তের বই কেনো নাই, তারা অবশ্যই এটা কিনে ফেলবা। এবং আমি আজকে একে দত্ত স্যারের বইটা ফলো করে 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 পড়াবো। এবং এখানে তোমাদেরকে একটা কথা বলি, একে দত্ত স্যারের বইটা হচ্ছে এমন একটা বই যেটা তোমরা এখন গ্রাজুয়েট লেভেলে আছো, এবং এই বইটা তোমার পোস্ট গ্রাজুয়েটেও পড়তে হয়। খেয়াল করবা, যারা হার্ট বিশেষজ্ঞ হন, হার্ট স্পেশালিস্ট হন, ঠিক আছে, তারা শুধু হার্টের উপরই এত মোটা 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 বই পড়ে, রাইট? তার মানে হলো তোমার এমবিবিএস লেভেলে হার্ট নিয়ে অনেক পড়াশোনা আছে। সব কিছুও যে আবার লাগবে সেটাও না, কিছু জিনিস আছে যেগুলো আসলে আমরা অ্যাভয়েড করব। বাট আমাকে কিন্তু আগে জানতে হবে কোনটা আমাকে পড়তে হবে। আমরা সবসময় যে কাজটা করি, আমার একটা এক্সপিরিয়েন্স বলে শুরু করি, দেন মানে এক্সপিরিয়েন্সটা বলি। যখন আমরা ফার্স্ট আইটেম দেই, এই যে জিপি ফিজিওলজি, রাইট, জেনারেল ফিজিওলজির যখন ফার্স্ট আইটেমটা দেই, আমার খুব মনে আছে গাইটনের বইটা, মানে গাইটনের বইটা প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা লাইন, যেমন আমি ক্লাস 9-10 বা ইন্টারমিডিয়েটে পড়তাম একদম লাইন বাই লাইন, এইভাবে পড়তে 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 পড়তে
ধর আমি তো জানি এটাই প্রথম আইটেম হবে প্রায় 7-8 দিন থেকে, মানে কলেজ শুরু হওয়ার 7-8 দিন থেকে শুধু এই ফার্স্ট আইটেমেই পড়ছি। এবং আমার খুব মনে পড়ে এরপর আর আমার গাইটন পড়া হয় নাই। সো আমি গাইটন, মানে আমার ক্ষেত্রে বলছি যে আমার ক্ষেত্রে গাইটনের শুধুমাত্র ফার্স্ট আইটেমটাই গাইটন থেকে পড়া হয়েছে। সো একটা এত বেশি পড়ে ফেলছি পরে কিন্তু আর আমি কুলাইতে পারি নাই। সো এমবিবিএস লাইফটা হচ্ছে একটু মানে টেকনিক অবলম্বন করতে হবে। সময় দেখবা যে তোমরা খুবই কম পাবা, তোমাদের একটু পর পরই পরীক্ষা আসবে। এই অল্প সময়ে কিভাবে তুমি সহজে আসলে উতরায় যাবা, ভালো করবা, যতটুকু না বুঝলেই নয়, সেইটা অ্যাকচুয়ালি কনসেপ্ট দিয়ে বুঝবা, সেই ব্যাপারটাই আমরা শিখবো। তো আমার আজকে লেট হওয়ার পেছনে কারণ হলো আমার কাছে মনে হইলো আমি তোফায়েল হুজুরের একটা হার্ট বের করে নিয়ে আসলাম। সো আমার কাছে মনে হইলো যে এটা তো 3D আমি দেখাতেই পারবো, তারপর আমি একটা কিনে ফেলি যাতে করে তোমাদেরকে আমি একটু এই জিনিসগুলো একটু হলেও খুলে খুলে দেখাইতে পারি। সো যদিও আজকে আমরা হার্টের ভেতরেরটা মনে হয় না পড়বো, আমরা হার্টের বাইরের অর্থাৎ যে জিনিসগুলো তোমার জীবনের বস পরীক্ষাগুলোর শুরুতেই আলোচনা করা হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই তোমরা জানো যে একটা বোন কিংবা হার্ট আমার পড়া স্টার্ট হয়ে গেল। একটা বোন কিংবা হার্ট যখন আমরা স্টার্ট করি, শুরুতেই আমরা কি করি? শুরুতেই টিচার বলে এই এটা নাও। ও তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমাদের এই ক্লাসগুলো 2 ভাগে হবে। একটা হচ্ছে এটা তো একটা মডেল, অর্থাৎ আমি এখন যে ক্লাসটা নিচ্ছি এইটা হচ্ছে তোমাদের একে দত্ত, অর্থাৎ বই ধরে ধরে পুরো ব্যাপারটা হচ্ছে বুঝিয়ে পড়া। আর একটা ক্লাস হবে রিয়েল ভিসেরা ধরে, অর্থাৎ একদম যেটা তোমরা তোমাদের কলেজে যে ভিসেরা ধরে ধরে পড়াশোনা করো সেইটার একটা ডেমনস্ট্রেশন ভিডিও তোর কয়েকদিনের মধ্যে আপলোড হয়ে যাবে। তার মানে তুমি রিয়েল ভিসেরা ধরেও পড়বা, কিন্তু তার আগে যে আমাদের লেকচার ক্লাসগুলো সেইটা একটা এরকম মডেল দিয়ে হতে পারে, কিংবা আমরা 3D মডেল বোর্ডে শো করেও তোমাদেরকে দেখাতে পারি। সো তোমরা সবাই এখন রেডি কিনা? আমাদের পড়া স্টার্ট হয়ে যাবে। তোমরা একটু বলো ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা বা সব ওকে কিনা। যদিও রাতে ক্লাস নিলে তোমরা অনেক বেশি ফ্রি থাকতে আমি জানি, সো তারপরেও এই সময়টা আমরা কোনোভাবে ম্যানেজ করেছি। সো তোমরা আমাকে জানাও যে সব কিছু ওকে আছে কিনা। ওকে, আচ্ছা এখন অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার ক্ষেত্রে যেটা হয় শুরুতেই যদি আমি একটু বলি, যেমন তোমার এই বইয়ে একে দত্তের বইয়েও শুরুতে কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্টস বলে কিছু নাই। কারণ অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে গেলেও এই হার্ট সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা তো থাকতেই হবে যে তার কোনটার নাম কি বা কোনটা কি। তো অ্যানাটমিক্যাল পয়েন্টসটা দিয়েই যদি আমি একটু শুরু করি, 4টা জিনিস আগে এটা সম্পর্কে জানতে হবে। প্রথম কথা, এই জিনিসটাকে আমরা আসলে ধরবো কিভাবে। তোমরা সবাই জানো আমরা নর্মালি বলি যে আমার হার্ট আমার বডির বাম পাশে থাকে। সো কথাটা কিন্তু একদম ঠিক না। এটা যদি আমার মিড লাইন হয়, আমার এই হার্টের 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ বাম পাশে থাকে, 1/3 1 ভাগ কিন্তু ডান পাশেই থাকে। সো যেহেতু একটু বাম পাশে কাত হয়ে থাকে, তাই আমরা বাম হাতের উপরে হার্টটাকে রেখে এই যে পেছনে এইটাকে আমরা বলি বেজ, এই পেছনে এরকম একটা হাত দিব, দিয়ে এইভাবে আমরা ধরবো। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনে ধরার সিস্টেমটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ কিনা? সেটা অনেক বড় একটা হার্ট, এত বড় আসলে হার্ট হয় না। সো হার্টের ওকে, তাহলে দেখো এভাবে আমরা ধরবো। তাহলে আমরা 2টা শব্দ একটু দেখলাম যেটা ক্লাস ইন্টারমিডিয়েটও পড়ছো তোমরা। এটা হচ্ছে বেজ, আর এই যে নিচের যে অংশটা এটাকে আমরা বলি অ্যাপেক্স। তাহলে এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে বেজ। আমরা 2টা জাস্ট নাম শিখলাম। এখন তোমাদেরকে আমি কিন্তু বোন পড়ার সময় সারফেস বর্ডার কি জিনিস বোঝাইছিলাম। তাহলে তোমরা একটু কমেন্টে জানাও তো এই যে জিনিসটা এইটা সারফেস না বর্ডার? একটু কমেন্ট করো তো, এটা সারফেস না বর্ডার? এই যে সামনের এই বিশাল জায়গায় এই জায়গাটা সারফেস না বর্ডার? একটু কমেন্ট করো। তোমরা কি কথা বলছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ছেলেমেয়েরা, জাস্ট আমাকে জানাও যে এটা সারফেস না বর্ডার।
কই আমি কি দেখতে পাচ্ছি না এরকম কিছু? আচ্ছা গুড, এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে সারফেস। এখন কথা হচ্ছে এই যে সারফেসটা, এই সারফেসটার নাম কি হবে? আমি সবসময় বলছি যে অ্যানাটমিতে আমরা এই যে বর্ডার, সারফেস, এই জিনিসগুলো মুখস্থ করি, এইটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না, শুধু একবার যদি তুমি বুঝে পড়ো। কারণ তুমি যদি এগুলো মুখস্থ করতে চাও ইন্টারমিডিয়েটের মতো, বিলিভ করো তুমি কিছুদিন পর কান্না করা শুরু করবা। প্রথম কথা দেখো, এই সারফেসটা যেহেতু আমরা এভাবে ধরছি, এই সারফেসটা কিন্তু সামনে আছে, রাইট? তো সামনে থাকা এটাকে আমরা কিন্তু অ্যান্টেরিয়র সারফেস বলতে পারি। ওকে, অ্যান্টেরিয়র সারফেস বলতে পারি, কিন্তু এটার একটা নাম আছে। দেখো তো এই হার্টটা কই থাকে? এই তো বুকের, মানে আমি যদি এই জায়গাগুলো তুলে ফেলি তাহলেই তো আমি হার্ট দেখতে পাবো। তাহলে দেখো তো হার্টের সামনে আমার কি আছে? স্টার্নাম আছে, স্টার্নাম আছে, আর রিব আছে। তাহলে রিবকে আমরা কি বলি? কোস্টা। তাহলে এই হার্টের এই অংশটুকু আমার স্টার্নাম আর কোস্টার সাথে লেগে থাকে, তাই এটাকে আমরা বলবো স্টার্নো কোস্টাল সারফেস। ঠিক আছে, বলো এটাকে আমরা কি বলবো? স্টার্নো কোস্টাল সারফেস। এই কথাগুলো জাস্ট নিজে একবার বুঝে পড়ো, তোমার মুখস্থ করাই লাগবে না। ঠিক আছে, এটাকে বলবো স্টার্নো কোস্টাল সারফেস। আর দেখো তো একটা জিনিস, আমি আমার হাতের উপর এটাকে রেখেছি, তাহলে হাতটা, আমার এই হাতটা হার্টের কি নিচে আছে না? তাহলে হার্টের এই জিনিসটা, এটাও একটা সারফেস। তাহলে এই সারফেসটা যেহেতু নিচে আছে, সেটাকে আমরা বলবো ইনফিরিয়র সারফেস। এখন খুবই কমন সেন্স, এই হার্টের পরেই কিন্তু আছে এখানে ডায়াফ্রাম। তোমরা নিশ্চয়ই জানো মানুষের যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের উপরে হচ্ছে থোরাসিক ক্যাভিটি, ডায়াফ্রামের নিচে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে দেখো তো এটাকে আমরা কিন্তু ইনফিরিয়র সারফেস বলবো। আবার আবার এই সারফেসটা যেহেতু ডায়াফ্রামের উপর বসানো আছে, কার উপর বসানো? ডায়াফ্রামের উপর, তাই এটাকে আমরা ডায়াফ্রাগমেটিক সারফেসও বলবো। তাহলে হার্টের মোট তিনটা সারফেস আছে। একটা হচ্ছে স্টার্নোকোস্টাল সারফেস, যেটা আসলে অ্যান্টেরিয়র সারফেস, এটা অ্যান্টেরিয়রলি থাকে। আরেকটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক সারফেস, যেটা ইনফিরিয়রলি থাকে। আর বাম পাশের এই যে এটা হচ্ছে একটা লেফট সারফেস, বাম পাশের এটা একটা লেফট সারফেস। ওকে, সো কোথাও কোথাও রাইট সারফেসও বলা আছে, কিন্তু তোমাদের এই একে দত্ত স্যারের বইয়ে যেহেতু তিনটা সারফেসের কথা, তাহলে মাথায় রাখো হার্টের হচ্ছে তিনটা সারফেস, স্টার্নোকোস্টাল, ডায়াফ্রাগমেটিক এবং হচ্ছে লেফট সারফেস। এবং অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে গেলে আমাকে চারটা কথা বলতে হবে, একদম মাথায় গেঁথে রাখো। এটার উপরই ডিপেন্ড করবে তুমি পাস করবা না ফেল করবা, সেটা হোক আইটেমে, সেটা হোক কার্ডে, সেটা হোক টার্ম ফাইনাল, সেটা হোক প্রফে। তাহলে অ্যাপেক্স কই থাকে, বেস কই থাকে, স্টার্নোকোস্টাল সারফেস এবং ডায়াফ্রাগমেটিক সারফেস কই থাকে। আমি বলেছিলাম অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার ক্ষেত্রে শুধুমাত্র ডিরেকশন না বলে, ডিরেকশন প্লাস যার কথা বলছো সে দেখতে কেমন সেটা বলা ভালো। যেমন তুমি এভাবে ধরার পর বললা অ্যাপেক্স ইজ ডিরেক্টেড, তুমি বলো তো তুমি এভাবে ধরছো, তুমি বুঝতে পারছো এইটা হচ্ছে লেফট সাইড, তাহলে অ্যাপেক্স কোথায়, ডিরেকশনটা কোথায়? সে কি নিচের দিকে গেছে না? তাহলে ডাউনওয়ার্ডস, একটু সামনের দিকে গেছে না, ফরওয়ার্ডস, এবং বামে লেফট। তাহলে ডিরেকশনটা খুব ভালো করে খেয়াল করো, আমরা ডিরেকশনে মুখস্থ করি। তুমি বলো এই হাড়টা যখন তুমি ধরছো, এটা যদি অ্যাপেক্স হয় সে নিচের দিকে, ডাউনওয়ার্ডস, একটু সামনের দিকে, পেছনের দিকে তো না, ফরওয়ার্ডস, এবং বাম পাশে লেফট। তাহলে আমরা অনেকেই বলি দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট, শুরুতেই বলতে হবে দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট। কিন্তু ভাই বলো তো এই জিনিসগুলো যেগুলো দেখছো, এই জিনিসগুলোকে হার্ট না, এগুলো ভেসেল, এগুলো হচ্ছে গ্রেট ভ্যাসেল। কিন্তু গ্রেট ভ্যাসেল তো পুরোটাই নাই, তাই তাদের অংশ আছে, তাই আমরা বলবো দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পার্টস অফ দ্য গ্রেট ভ্যাসেল। এখন তোমাদের অনেক হার্টেই, তোমাদের কলেজের অনেক হার্টেই দেখবা হার্টের বাইরে কিন্তু পেরিকার্ডিয়াম থাকবে। হার্টের কভারিং কি? পেরিকার্ডিয়াম। তো যদি পেরিকার্ডিয়াম থাকে তাহলে তুমি বলবা উইথ পেরিকার্ডিয়াম অ্যান্ড পার্ট অফ দ্য গ্রেট ভ্যাসেলস। অর্থাৎ তোমাকে তাৎক্ষণিক ডিসাইড করতে হবে, তুমি কিন্তু যে হার্ট নিয়ে পড়াশোনা করবা তোমার ফাইনাল প্রফে, ফাইনাল প্রফ বলতে তোমার ফার্স্ট প্রফে কিন্তু দেখবা যে একটা নতুন ভিসেরা হার্টের, যেটা তুমি আগে কখনো দেখো নাই। তাহলে তোমাকে যখন হার্ট ধরতে বলবে তুমি কিন্তু কি কি আছে দেখেই বলবা। মোটামুটি তিনটা জিনিস বলতে হয়, দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট, পেরিকার্ডিয়াম থাকলে উইথ পেরিকার্ডিয়াম, সাথে রুট অফ দ্য গ্রেট ভ্যাসেলস। সো রুট না বলে আমরা বলবো পার্ট অফ দ্য গ্রেট ভ্যাসেলস। বলো কি বলবো? পার্ট অফ দ্য গ্রেট ভ্যাসেলস। এটা হচ্ছে প্রথম কথা। তারপর আমরা বলবো অ্যাপেক্স।
তো এখন এই অ্যাপেক্স ইজ ডিরেক্টেড না বলে অ্যাপেক্সটা কেমন, অ্যাপেক্সটা দেখতে একটু কোন শেপ, সো অ্যাপেক্স ইজ কনিক্যাল, অ্যাপেক্স ইজ কনিক্যাল অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ড, দেখো মুখস্থ না কিন্তু নিচের দিকে গেছে, ডাউনওয়ার্ড সামনে গেছে, ফরওয়ার্ড মানে এই দিকে গেলে তো পিছনে হইতো, কিন্তু ওটা তো সামনে, ফরওয়ার্ড অ্যান্ড টু দ্য লেফট। অথবা বলতে পারো কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড, তাহলে হয় বলতে পারো অ্যাপেক্স ইজ কনিক্যাল অ্যান্ড ডিরেক্টেড, কিংবা কনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। এবং মজার বিষয়, অ্যাপেক্স যেদিকে তার উল্টো দিকেই হচ্ছে বেস, তাহলে বলো তো অ্যাপেক্স যদি হয় ডাউনওয়ার্ডস তাহলে বেস কি আপওয়ার্ডস, অ্যাপেক্স যদি হয় ফরওয়ার্ডস বেস কি ব্যাকওয়ার্ডস, অ্যাপেক্স যদি হয় টু দ্য লেফট বেস হচ্ছে টু দ্য রাইট। এবং এই বেসটা হচ্ছে চার কোণা অর্থাৎ কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রো মানে হচ্ছে চার, ল্যাটারাল মানে হচ্ছে পাশে, চার পাশে অর্থাৎ চারটা বাহু, তাহলে কোয়াড্রিল্যাটারাল বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট। ভাইয়া তোমার ইমপ্রেশন, বিলিভ করো টিচার যখনই তোমাকে বলবে এই হার্টটা ধরো, এবং তুমি যদি খুব চমৎকার করে ফ্লুয়েন্টলি এইটুকু বলতে পারো যে দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট with pericardium and part of the great vessels. Conical apex এভাবে দেখাবা conical apex is directed downwards forwards and to the left. Quadrilateral base is directed upwards backwards and to the right. তারপরে কি বললা, sternocostal surface lies anteriorly and diaphragmatic surface lies inferiorly. তোমার anatomical পয়েন্টস বলা শেষ। বিলিভ করো তুমি যদি না আটকে সুন্দর করে এটুকু বলতে পারো, তোমার কিন্তু পরীক্ষার হলে বা টিচার অলরেডি কিন্তু তোমার প্রতি একটা ভালো সফট কর্নার কিন্তু তার চলে আসলো যে বাহ মেয়েটা তো খুব চমৎকার করে বলল। এরপরই তোমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করতে পারে। সো প্রথমে আমি তোমাদেরকে ইন্টারমিডিয়েটের কিছু প্রশ্নের কথা বলে ফেলি, এবং আমি যে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বললাম এটাও কিন্তু তোমার বইয়ে আছে, দেখাবো। সো আমি আরেকবার বলি, conical apex is directed downwards forwards and to the left, মুখস্থ না কিন্তু তুমি দেখেই পারবা। এবং quadrilateral base is directed উল্টা upwards backwards and to the right. Sternocostal surface lies anteriorly and diaphragmatic surface lies inferiorly. That's it, শেষ হার্টের অ্যানাটমিক্যাল পয়েন্টস বলা। এখন তোমাকে সরাসরি চলে যেতে পারে যে বাবা হার্টের সারফেস বর্ডারগুলো দেখাও। অনেক টিচার আছে সরাসরি হার্টের সারফেস বর্ডারে চলে যায়, আবার অনেক টিচার বলে এইগুলো কি দেখতে পাচ্ছ, এগুলোর নাম বলো। তো এই জিনিসগুলোর নাম তোমরা ইন্টারমিডিয়েটে শিখেছো, আমি তোমাদেরকে একটু বলি এবং এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটা আগে বলি, তাহলে এটুকুর পার্ট শেষ করে আমরা হার্টের পার্টসগুলোতে চলে যাব। লক্ষ্য করো আমরা সবাই জানি যে লাল কালার দিয়ে যেটা সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, রাইট? তো তোমরা দেখেই বুঝতে পারছো, একদম কিন্তু রিয়েল হার্টেও তোমরা দেখতে পাবে যে এই যে দেখো একটা জিনিস বেঁকে গেছে, তো যে জিনিসটা বেঁকে গেছে তাকে আমরা বলি আর্চ অফ অ্যাওর্টা। আর্চ মানে হচ্ছে বাঁকা অংশ, আর অ্যাওর্টা মানে তো মহাধমনী জানো, সেটাকে বলে অ্যাওর্টিক আর্চ বা আর্চ অফ অ্যাওর্টা, রাইট? এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। এখন এই আর্চ অফ অ্যাওর্টার নিচে আছে, আচ্ছা কি নিচে আছে, আমি যদি কয়েকটা জিনিস খুলি, আসলে খোলা যাবে কিনা, খোলা যাবে, হ্যাঁ খোলা গেছে। তো দেখো ভাইয়া এই জিনিসটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তোমরা নিশ্চয়ই জানো যে হার্টের চারটা চেম্বার আছে, দুইটা অ্যাট্রিয়া। যখন তুমি বলবা টু অ্যাট্রিয়া তখন কিন্তু তুমি অ্যাট্রিয়াম বলবা না, কারণ বহু বচনে হচ্ছে অ্যাট্রিয়া। এবং টু ভেন্ট্রিকলস, এবার এস লাগাই দিবা। এর মধ্যে লেফট ভেন্ট্রিকল, এটা কিন্তু মনে থাকারই কথা তোমাদের, লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেনেটেড ব্লাড, সেটা কিন্তু মহাধমনীর মাধ্যমে বেরিয়ে আসে, পড়ছো? এই মহাধমনীটার নামই হলো অ্যাওর্টা, এবং সেই অ্যাওর্টার প্রথমে কিন্তু সেই অ্যাওর্টা দিয়ে ব্লাড উঠবে, তাই এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে উঠতেছে, এটাকে বলে অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আমরা যদি আরো একটা পার্ট খুলি, খোলা যাবে কিনা, হ্যাঁ যাই হোক, এটাকে বলে অ্যাসেন্ডিং আওয়ারটা, যেটা উঠলো সেটা আমি রেখে দিই, এটাকে বলে অ্যাসেন্ডিং আওয়ারটা, এটাকে বলে এই যে এইখান থেকে অ্যাসেন্ডিং আওয়ারটা, যেটুকু বাঁক খেলো তাকে বলে আর্চ অফ আওয়ারটা, আর যেটা নিচে গেল সেটাকে বলে ডিসেন্ডিং আওয়ারটা। তাই তোমাকে টিচার জিজ্ঞেস করবে এইটা কি, তাহলে তুমি দেখে তোমায় কিন্তু তোমার সত্যিকার রিয়েল হার্টে এরকম লাল নীল কালার পাবা না,
একই রকমই কালার পাবা, কিন্তু যখনই দেখবা তুমি বেঁকে গেছে এবং বেঁকে যাওয়ার উপরে এরকম তিনটা জিনিস আছে, তুমি বুঝবা এটা আর্টস অফ অ্যাওয়ার্টা। তাহলে এর পরেরটা ডিসেন্ডিং, এর আগেরটা যেটা উঠলো সেটা হলো অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা। টিচার তোমাকে সেই ইন্টারমিডিয়েটের পড়াই জিজ্ঞেস করবে যে এটা কি রক্ত ক্যারি করে, কি ধরনের ব্লাড ক্যারি করে। তাহলে খুবই সিম্পল, এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। কোত্থেকে আসে? লেফট ভেন্ট্রিকল থেকে এটা আসে। কই যায়? এটা হোল বডিতে যায়, পুরো দেহে, সারা শরীরে অক্সিজেন নিয়ে যায়। এইটুকু তুমি ইন্টারমিডিয়েটে জানো। এখন আমি একটা জিনিস লেখাবো যে এই আর্টস অফ অ্যাওয়ার্টার বা এই অ্যাওয়ার্টার ব্রাঞ্চগুলো বলো। তো প্রথমে তোমাকে আর্টস অফ অ্যাওয়ার্টার ব্রাঞ্চ বলবে। এই জিনিসটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো নাই, তাই আমি এটা এখন তোমাদেরকে লেখাচ্ছি। তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমে আমরা হার্ট পড়ছি, আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস পড়ালাম। আচ্ছা, এইবার আর্টস অফ অ্যাওয়ার্টা, সেটাকে আমরা অ্যাওয়ার্টিক আর্টসও বলতে পারি। এই আর্টস অফ অ্যাওয়ার্টার ব্রাঞ্চ পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। আর্টস অফ অ্যাওয়ার্টার তিনটা ব্রাঞ্চ। বাম থেকে ডানে আমরা বিসিএস দিয়ে পড়াশোনা করি। আমি যদি এখানে একটা এরকম ছবি আঁকি, মনে করো এটা হচ্ছে আর্টস অফ অ্যাওয়ার্টা। এই আর্টস অফ অ্যাওয়ার্টার এখানে তিনটা ব্রাঞ্চ, ওকে? এই তিনটার নাম তোমাকে পরীক্ষায় জিজ্ঞেসই করবে। সো এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এস, বিসিএস। সো বিসিএস দিয়ে মনে রাখো, প্রথম কথা দুইটা টার্মিনোলজি মাথায় রাখবা। ব্রাকাই মানে হচ্ছে হাত, ব্রাকাই মানে বোঝায় হাত, আর সেফালো মানে হচ্ছে মাথা। তাহলে ব্রাকাই মানে হাত, সেফালো মানে মাথা। অর্থাৎ এই বি নাম্বার যে আর্টারি, তার নাম ব্রাকিওসেফালিক আর্টারি। ব্রাকিওসেফালিক কেন? কারণ সে হাতে যাবে এবং মাথায় যাবে। মানে কি? হাতে যাবে এবং মাথায় যাবে মানে হচ্ছে এই আর্টারিটার দুইটা শাখা। অর্থাৎ ব্যাপারটা এরকম, এইটার নাম বি, তার আবার দুইটা শাখা, এটা সি, এটা এস। তাহলে খুব ভালো করে খেয়াল করো, আর্টস অফ অ্যাওয়ার্টার তিনটা শাখা, বি সি এস, বি এর আবার দুইটা শাখা, সি এস। এই সিএস হচ্ছে ডান পাশে, এই সিএস হচ্ছে কিন্তু বাম পাশে। তাই এটা হচ্ছে লেফট সি, লেফট এস, এটা হচ্ছে রাইট সি, রাইট এস। এখন সি কি আর এস কি? সি মানে হচ্ছে ক্যারোটিড আর্টারি। তোমরা রুই মাছেও পড়েছো ক্যারোটিড। এই ক্যারোটিড কথাটাকে তোমরা করোটি দিয়ে মনে রাখতাম, যদিও ক্যারোটিড শব্দের ভিন্ন একটা অর্থ আছে, তো ওই অর্থে আমি যাচ্ছি না। তোমরা এভাবেও মনে রাখো, মানুষের এইটা যেহেতু করোটি, তাহলে ক্যারোটিড আর্টারি কোথায় যাবে? করোটিতে যাবে, ব্রেইনে যাবে। আর এটা যদি ব্রেইনে যায়, তাহলে এই এস কোথায় যাবে? এই জায়গায় ধরো আমাদের ক্লাভিকল আছে, এই এস যাবে কোথায়? ক্লাভিকলের নিচে। এস কোথায় যাবে? ক্লাভিকলের নিচে। তাই তার নাম হয়েছে সাবক্লেভিয়ান আর্টারি। তো এখন এই ব্রাকিওসেফালিক, এই জিনিসটা সবচেয়ে হচ্ছে ছোট, মোটা, সেটাকে আমরা বলি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। বলো কি বলি? ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। কিন্তু এটা কিন্তু একটা আর্টারি। সো আর্টারি বলে, বাট খুব কমনলি এটাকে বলে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। তাহলে আর্টস অফ অ্যাওয়ার্টার তিনটা ব্রাঞ্চ, বিসিএস। তাহলে আমরা বুঝতে পারলাম বিসিএস, এই সিএস হচ্ছে কিন্তু এল, লেফট। আবার যদি বলে বি এর আবার দুইটা শাখা, সেটাও কিন্তু সিএস, এই সিএস গুলো কিন্তু হচ্ছে রাইট। এখন আমি যদি ডিটেলস এর নামগুলো একটু লিখে ফেলি, এটা কিন্তু পরীক্ষায় তোমাকে জিজ্ঞেসই করবে। তাহলে বিতে কি? বিতে হচ্ছে ব্রাকিও সেফালিক ট্রাঙ্ক, ঠিক আছে। সিতে কি? সিতে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। আচ্ছা, প্রশ্ন হলো ভাইয়া, আপনি এই কমন লাগালেন কেন? আসতেছি। আর
এই এল এসতে কি, এলতে হচ্ছে লেফট, এসতে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। আচ্ছা আর্টারি বানান রস্যই, সরি ওয়াই, ঠিক আছে আর্টারি। এখন এই আর সি আর এসতে কি হয় সেম, আর এর জায়গায় হচ্ছে রাইট, সিতে হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, আর এখানে হচ্ছে আরতে কি রাইট, এসতে হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, রাইট সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে। তার মানে একটা জিনিস দেখো, আমাদের এই যে আর্স অফ অ্যাওর্টা দেখছো, এই যে আর্স অফ অ্যাওর্টা থেকে আমার কিন্তু উপরের পার্টটুকুতে রক্ত দেওয়া হয়ে গেল। আমরা যেহেতু বাইল্যাটারাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম, সো আমার বাম পাশেও মাথায় গেল, বাম হাতে গেল, আমার ডান পাশেও কি মাথায় গেল, ডান হাতে গেল। এখন কমন ক্যারোটিড কেন বলা হলো, কমন কেন বলা হলো, কারণ এইটা একটু বলে দিয়েই শেষ করি। নিশ্চয়ই তোমরা এটা লিখছো, ব্রাকাই নিশ্চয়ই লিখছো, এটা একটু এখানে মুছে দিতে পারি, আমি মুছে দিই। আচ্ছা কমন বলার কারণ হচ্ছে এই যে দুইটা কমন আছে, এটা হচ্ছে রাইট কমন, এটা লেফট কমন। এই কমনগুলো আবার দুইটা ভাগ হয়, ভাগ হয়ে একটা ব্রেইনের ভিতরে যায়, একটা বাইরের দিকে যায়। বুঝতে পারছো, যেটা বাইরের দিকে যায় সেটাকে বলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, যেটা ভেতরের দিকে যায় তাকে বলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তার মানে এই যেটা লেফট কমন ক্যারোটিড, তার আবার দুইটা ব্রাঞ্চ, লেফট এক্সটার্নাল ক্যারোটিড, লেফট ইন্টারনাল ক্যারোটিড। আবার যেটা রাইট কমন ক্যারোটিড, তার আবার দুইটা ভাগ, রাইট এক্সটার্নাল ক্যারোটিড, রাইট ইন্টারনাল ক্যারোটিড। সো এক্সটার্নাল ইন্টারনাল মিলে যেহেতু একটা হয়, তাই এদের নাম হয়ে গেছে কমন। সো তাহলে এইটা নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন টিচার খুব একটা করবে না, তাহলে এই ব্রাঞ্চগুলো কিন্তু তোমাকে জানতে চাইবে। এবং এই আর্স অফ অ্যাওর্টার ব্রাঞ্চ জানতে চাওয়ার পরেই অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চও কিন্তু তোমাকে জানতে চাইবে। তো সেটাতে আমি আসতেছি, এইটুকু তোমরা লিখে নিতে পারছো কিনা আমাকে একটু জানাও। এবং এই পুরো দেহের ব্লাড সাপ্লাই কিন্তু তোমাকে লাগবে, তোমাকে ফার্স্ট প্রফিট লাগবে, এই জিনিসগুলো কিন্তু বারবার আসবে, ঠিক আছে। তাহলে তোমাকে বলবে যে এখানে কি কি গ্রেড ভেসেলস দেখতে পাচ্ছ বাবু দেখাও তো, তখন তুমি বলবা যে ম্যাডাম এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাসেন্ডিং আওয়ার্টা, আর্স অফ আওয়ার্টা, ডিসেন্ডিং আওয়ার্টা। তারপরে তুমি কি দেখতে পাচ্ছ, এই যে নীল কালারে কি দেখতে পাচ্ছ, এই যে নীল কালারের জিনিসটা, এটা আসে রাইট ভেন্ট্রিকল থেকে। তোমরা জানো রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু এদিক দিয়ে যায়, গিয়ে এটার নাম পালমোনারি ট্রাঙ্ক। তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে পালমোনারি আর্টারি লেখা ছিল, বাট রিমেম্বার রাইট ভেন্ট্রিকল থেকে কিন্তু পালমোনারি ট্রাঙ্ক ওঠে। এই পালমোনারি ট্রাঙ্কটা এরপরে দুই ভাগে ভাগ হয়ে যায়। এই যে পেছন দিকে দেখো, এইটা হচ্ছে লেফট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে রাইট পালমোনারি আর্টারি। তার মানে পালমোনারি ট্রাঙ্ক রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে উঠলো, তাই এটা হচ্ছে নীল কালার। সেটা আবার দুইটা ভাগে ভাগ হয়, লেফট পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি। বুঝতে পারছো? তাহলে এরা কোথায় চলে যায়? এরা চলে যায় লাংসে। কি নিয়ে যায়? কার্বন ডাইঅক্সাইড। পরে সেখান থেকে অক্সিজেন হয়ে আবার হার্টে আসে। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু তোমরা জানো যে লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড সেটা হোল সিস্টেমে যাবে, তাই লেফট যে সাইড সেটা কি করে, সেটা লেফট ভেন্ট্রিকল অক্সিজেনেটেড ব্লাড নিয়ে কোথায় চলে যাচ্ছে? সারা দেহে যাচ্ছে। আর রাইট সাইডটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাচ্ছে দুইটা লাংসে। এইটুকু তোমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এটা যদি তোমার লেখা হয়ে যায়, এবার তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা এই যে অ্যাসেন্ডিং আওয়ার্টা যেটা উঠলো, তার কি কোনো ব্রাঞ্চ আছে? অ্যাসেন্ডিং আওয়ার্টার কি কোনো ব্রাঞ্চ আছে? সো ব্রাঞ্চগুলো আমি একটু শেষ করে ফেলি। অ্যাসেন্ডিং আওয়ার্টার কোনো ব্রাঞ্চ আছে কিনা, সো তোমরা কেউ জানো কিনা? জানলে কমেন্ট করো। তাহলে আমরা নেক্সট পড়ায় যাই। অ্যাসেন্ডিং আওয়ার্টা। তো অ্যাসেন্ডিং আওয়ার্টার ব্রাঞ্চ আছে কিনা তোমাদের নিশ্চয়ই মনে আছে, করোনারি সংবহন বলে তোমরা একটা সংবহন পড়েছো, করোনারি সার্কুলেশন বা করোনারি সংবহন। তো করোনারি সার্কুলেশন মানে কি? হার্ট যখন পাম্প করে, অক্সিজেন যুক্ত রক্ত, অক্সিজেনেটেড ব্লাড সব কিন্তু এই অ্যাওর্টার মাধ্যমে আসলে সারা দেহে যায়। এর মধ্যে তোমরা দেখলে যে বিসিএস, তোমাকে কিন্তু পরীক্ষায় ধরে বলতে হবে এটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা লেফট কমন ক্যারোটিড আর্টারি, এটা লেফট সাবক্লেভিয়ান আর্টারি।
বলতে হবে। আবার কখনো কখনো এটার আবার দুইটা ভাগ থাকতে পারে, এখানে নাই, রিয়েল হার্টে থাকতে পারে, তখন বলবে এই দুইটা কি, তখন বলবে এই দুইটা রাইট কমন ক্যারোটিড, রাইট সাবক্লেভিয়ান। বুঝতে পারছো? আচ্ছা, যা বললাম, তাহলে হার্ট আমরা বলি নর্মালি মনে করি যে হার্ট কত ভালো, সারা দেহে কিন্তু ব্লাড পাঠায় দিচ্ছে, কিন্তু হার্টের নিজেরও তো পাম্প করতে হয়, তার নিজেরও তো কি লাগবে, ব্লাড লাগবে। এই জন্য হার্ট কি করে, সবার আগে সে নিজেরটা বুঝে নেয়, সবার আগে সে নিজেরটা বুঝে নেয়। মানে কি, মানে যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা, এই যে খুব ভালো করে খেয়াল করো, এই লাল কালারটা তো দেখতেছো, এই লাল কালারটা দিয়েই তো, এটাই তো অ্যাসেন্ডিং আওয়ারটা, এটাই কিন্তু অ্যাসেন্ডিং আওয়ারটা, এবং এখান থেকেই কিন্তু আর্টস অফ আওয়ারটা চলে আসলো। যদি ভালো করে লক্ষ্য করো, এইখানে কিন্তু ভালভ আছে, দেখা যায় কিনা আমি জানি না, এই জায়গায় দেখো তিনটা পাল্লার একটা ভালভ আছে, ট্রাইকাসপিড ভালভ আছে। বাই দ্য ওয়ে, এই যে অ্যাসেন্ডিং আওয়ারটা লক্ষ্য করো, এই অ্যাসেন্ডিং আওয়ারটা থেকে খেয়াল করছো কিনা, এই যে একটা আর্টারি কিন্তু বের হয়েছে, দেখা যায় কি খুব ভালো আমি জানি না, এখান থেকে কিন্তু একটা আর্টারি বের হয়েছে। এই আর্টারিটা হার্টের মাসেলকে সাপ্লাই দেয়। সো এটার নামই হলো করোনারি আর্টারি। বলো, এটার নামই কি, করোনারি আর্টারি। তাহলে অ্যাসেন্ডিং আউটার যদি ব্রাঞ্চ তোমাকে জিজ্ঞেস করে, তুমি আনসার করবা করোনারি আর্টারি। কিন্তু এই করোনারি আর্টারি যেমন ডান পাশে আছে, তার নাম রাইট করোনারি আর্টারি, সেইটা আবার বাম পাশ থেকেও বেরিয়ে পাশে চলে যায়, আমরা দেখব সামনে, তার নাম লেফট করোনারি আর্টারি। তাহলে পরীক্ষায় যদি তোমাকে জিজ্ঞেস করে অ্যাসেন্ডিং আউটার ব্রাঞ্চ কি, ব্রাঞ্চগুলো শেষ করে ফেলি, তাহলে আনসার হবে রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। এ মানে আর্টারি, এবং তোমাকে এখানে মাস্ট জিজ্ঞেস করবে এই করোনারি আর্টারিগুলো অ্যাসেন্ডিং আওয়ার্টার কোথ থেকে অ্যারাইজ করে, মানে কোথ থেকে তারা অরিজিন হয়, উৎপত্তি হয় কোথ থেকে। তো তোমাদের নিশ্চয়ই জানা আছে আমাদের যে ভালভগুলো আছে হার্টের, বাইকাসপিড মানে সেখানে দুইটা পাল্লা আছে, আর বাকি সবাই কিন্তু ট্রাইকাসপিড, অর্থাৎ বাকি সবার তিনটা পাল্লা আছে। ওকে, তাহলে অ্যাওয়ার্টিক এই জায়গায় তো লেফট ভেন্ট্রিকুলার অ্যাওয়ার্টার গোড়ায় তো ট্রাইকাসপিড ভালভ আছে, মানে তিনটা পাল্লা আছে এখানে, রাইট? সেই তিনটা পাল্লার ঠিক উপরে তিনটা ফোলা জায়গা আছে, এগুলোকে আমরা বলি সাইনাস। আমি ব্যাপারটা আরেকবার বলি, এইখানে দেখা যাচ্ছে কিনা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আছে, বাট তোমরা দেখতে পাবা কিনা আমি জানি না, আলো দিতে হইতো, কি দিয়ে আলো দিব, এই যে এখানে দেখো এরকম তিনটা পাল্লা আছে, এই পাল্লাগুলোর উপরে কিন্তু তিনটা ফাঁকা জায়গা মানে ফোলা আছে, এগুলোকে আমরা বলি সাইনাস। বলে এগুলোকে আমরা কি বলি, সাইনাস। তার মানে মনে রাখো এই অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টার মধ্যে তিনটা সাইনাস আছে, যেহেতু অ্যাওয়ার্টার মধ্যে সাইনাস আছে তাহলে এটাকে বলা হয় অ্যাওয়ার্টিক সাইনাস। বলো কি বলে, অ্যাওয়ার্টিক সাইনাস। আমি যদি একটু ছবি এঁকে দেখাই, মনে করো এটা অ্যাওয়ার্টা, মনে করো এটা অ্যাওয়ার্টা, ঠিক এরকম তিনটা সাইনাস আছে, তিনটা সাইনাস আছে, এই সাইনাসটা সামনে আছে, এটাকে আমরা বলি অ্যান্টেরিয়র অ্যাওয়ার্টিক সাইনাস, অ্যান্টেরিয়র অ্যাওয়ার্টিক সাইনাস। আর এইটা মনে করো বাম পাশে, এটা ডান পাশে, তাহলে এটা ডান পাশে, মানে সবগুলোই কিন্তু অ্যাওয়ার্টিক সাইনাস, সবগুলোই কিন্তু অ্যাওয়ার্টিক সাইনাস। এটাকে সংক্ষেপে আমি এএস লিখলাম, এটাও অ্যাওয়ার্টিক সাইনাস, এটাও অ্যাওয়ার্টিক সাইনাস, এটাও অ্যাওয়ার্টিক সাইনাস, সবগুলোই অ্যাওয়ার্টিক সাইনাস। এটাকে বলে অ্যান্টেরিয়র অ্যাওয়ার্টিক সাইনাস। এই দুইটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। এন্ড এই পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাসের মধ্যে এইটা কিন্তু ডান পাশে, রাইট, এটা হচ্ছে লেফট। তাহলে আমরা বলতে পারি রাইট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস, এইটা হচ্ছে লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। তাহলে বলো অ্যাওর্টিক সাইনাস কিন্তু তিনটা। অ্যাওর্টিক সাইনাস কি, সাইনাস মানে ফাঁকা জায়গা, তোমরা জানো, একটু ফোলা জায়গা, অর্থাৎ অ্যাসেন্ডিং অ্যাওর্টার গোড়ায়, অ্যাসেন্ডিং অ্যাওর্টার গোড়ায় তিনটা ফোলা জায়গা আছে। তো ক্লিনিক্যালি মানে ডাক্তাররা বা হার্ট সার্জনরা যারা হার্ট নিয়ে কাজ করে, তারা কিন্তু এই অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাসকে বলেন রাইট অ্যাওর্টিক সাইনাস, আর লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাসকে বলে লেফট অ্যাওর্টিক সাইনাস। কেন বলে, কারণ এই অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকেই তৈরি হয় রাইট করোনারি আর্টারি, আর লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকেই তৈরি হয় লেফট করোনারি আর্টারি। তাহলে আমি যদি একটু বলি, রাইট করোনারি আর্টারি তৈরি হয় অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে, এবং লেফট করোনারি আর্টারি তৈরি হয়, লেফট করোনারি আর্টারি তৈরি হয় কোত্থেকে, লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে। এই জন্য ওটাকে লেফট অ্যাওর্টিক সাইনাস বলে, শুধু পোস্টেরিয়র অ্যান্টেরিয়র নাই, আর এটাকে বলে রাইট অ্যাওর্টিক সাইনাস, এটাকে বলে লেফট অ্যাওর্টিক সাইনাস, এটাকে বলে রাইট অ্যাওর্টিক সাইনাস। তাহলে আমরা যদি একটু সামারি করি, প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে
যে এই হার্টটা তোলো, তুমি এটাকে ধরে কি বলবা? দিস ইজ দ্য ভিসেরা অফ হার্ট উইথ পেরিকার্ডিয়াম অ্যান্ড পার্ট অফ দ্য গ্রেট ভেসেলস। পার্ট কথাটা মনে রাখবা। সেকেন্ড তোমাকে প্রশ্ন করবে না, তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে হবে। অ্যাপেক্স, কোনিক্যাল অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। Quadrilateral base is directed upwards, backwards and to the right. Sternocostal surface lies anteriorly. Diaphragmatic surface lies inferiorly. তারপরে তোমাকে জিজ্ঞেস করবে তুমি যে পার্ট অফ দ্য গ্রেট ভেসেলস বললা, কি কি গ্রেট ভেসেলস তুমি দেখতে পাচ্ছ দেখাও। তখন তুমি বলবা যে ম্যাডাম বা স্যার, আমি এখানে অ্যাসেন্ডিং আওয়ার্টা, আর্সাপ আওয়ার্টা, ডিসেন্ডিং আওয়ার্টা দেখতে পাচ্ছি। আমি এখানে পালমোনারি ট্রাঙ্ক দেখতে পাচ্ছি, যেটা ডিভাইড হয়ে লেফট অ্যান্ড রাইট টু পালমোনারি আর্টারিস হয়েছে। পাশাপাশি আমি এইখানে দেখতে পাচ্ছি সুপেরিয়র ভেনা ক্যাভা, আর নিচের দিকে আছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। এগুলো হচ্ছে গ্রেট ভেসেলস, তুমি বলে দিবা। বলে দেওয়ার পর এই যে এটা সুপেরিয়র ভেনা ক্যাভা, রাইট অ্যাট্রিয়ামে এদিক দিয়ে রক্ত চলে আসবে। হ্যাঁ, গ্রেট ভেসেলস বলার পর তোমাকে জিজ্ঞেস করবে আচ্ছা বাবু তুমি বলো তো যে এই যে উপরে এই তিনটা কি দেখতে পাচ্ছ, কিংবা তোমাকে জিজ্ঞেস করবে এই আর্সাপ অ্যাওর্টার কি কি ব্রাঞ্চ আছে বলো তো। তখন তুমি বলবা যে ম্যাডাম ফ্রম রাইট টু লেফট বলে দিতে হবে। তুমি দেখালো বিসিএস বলে দিলা, তাহলে এই বিসিএসটা ডান থেকে বামে না বাম থেকে ডানে? ডান থেকে বামে। ফ্রম রাইট টু লেফট ধরে বলবা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তারপর বলবে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার কি হয়? সো দুইটা ব্রাঞ্চ হয় কি? রাইট কমন ক্যারোটিড অ্যান্ড রাইট সাবক্লেভিয়ান। তারপরে জিজ্ঞেস করবে অ্যাসেন্ডিং আওয়ার্টার কি কোনো ব্রাঞ্চ আছে? জি ম্যাডাম আছে। কি ব্রাঞ্চ? রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারিস। তারপর জিজ্ঞেস করবে রাইট করোনারি আর্টারি কোত্থেকে তৈরি হয়? তখন তুমি অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা দিবা, রাইট করোনারি আর্টারিটা অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে তৈরি হয়, যেটাকে রাইট অ্যাওর্টিক সাইনাসও বলে। তাহলে লেফটটা কোথায় তৈরি হয়? লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে তৈরি হয়। এতটুকু হলো ব্রাঞ্চ নিয়ে কাহিনী। এবং এই সুপিরিয়র ভেনা ক্যাভার উপরে, এটা সুপিরিয়র ভেনা ক্যাভা, এর উপরেও তুমি দুইটা ভাগ দেখতে পাচ্ছ। এই দুইটা ভাগের এই ভাগ থেকে মাথায় যাবে, হাতে যাবে, এই ভাগ থেকেও মাথায় যাবে, হাতে যাবে। আসলে যাবে না, মাথা এবং হাত থেকে আসবে। আর মাথা হাতকে একসাথে কি বলে? ব্রাকিওসেফালিক বলে। তাই এই দুইটাকে আমরা বলবো ব্রাকিওসেফালিক ভেইন। বলো কি বলবো? ব্রাকিওসেফালিক ভেইন। তাহলে এটা আমার হাতের ডান পাশে আছে, এটা রাইট ব্রাকিওসেফালিক ভেইন। এটা আমার হাতের বাম পাশে আছে, লেফট ব্রাকিওসেফালিক ভেইন। তাহলে যদি জিজ্ঞেস করে সুপিরিয়র ভেনা ক্যাভার এই দুইটাকে কি বলে, সো মনে রাখবা আর্টারির বেলায় হয় ব্রাঞ্চ, শাখা, কিন্তু ভেইনের বেলায় আমরা ব্রাঞ্চ বলি না, ভেইনের বেলায় আমরা বলি ট্রিবিউটারিস। অর্থাৎ ট্রিবিউটারিস মানে এই দুইটার মাধ্যমে এখানে আসবে, এখান থেকে কিন্তু এখানে যাবে না। ব্রাঞ্চ মানে শাখা, মানে আমার থেকে সৃষ্টি হবে, কিন্তু এখানে এই দুইটা মিলে এখানে রক্ত আসবে, তাই এটাকে আমরা বলি ট্রিবিউটারিস। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভার দুইটা ট্রিবিউটারিস, একটা হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক ভেইন আর একটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন। এটা আমি লিখে দেই। তাহলে প্রত্যেকটা গ্রেট ভেসেলসের কিন্তু ব্রাঞ্চ বা ট্রিবিউটারিস আমাদের হয়ে গেল। তাহলে আর্টারির বেলায় আমরা কি বলবো? ব্রাঞ্চেস। ভেইনের বেলায় আমরা কি বলবো? ট্রিবিউটারিস। সো আমি একটু যদি লিখে দিই, তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভাটাও যদি আমি একটু লিখে দিই, সুপিরিয়র ভেনা ক্যাভা বুঝবা কিনা এসভিসি। সো এটা হচ্ছে, এটা ট্রিবিউটারিস যদি আমরা বলি, ট্রিবিউটারিস। তাহলে আমি একটু যদি ছবি আঁকি, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা। এটা যদি হয় এসভিসি, তাহলে এটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেইন, আর এটা হচ্ছে লেফট সেম ব্রাকিওসেফালিক ভেইন। এখন যেহেতু এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন, তাহলে এদের আবার কি আছে? এরকম দুইটা করে ভাগ আছে। সেই দুইটা করে ভাগ যখন আমরা ভেসেলস পড়াবো তখন আমরা বলবো। আপাতত হার্টের মধ্যে তুমি এই পর্যন্ত পাবা, তোমার এটা মনে রাখতে হবে। তাহলে ওভারঅল আমরা গ্রেট ভেসেলসের কিন্তু কি পড়ে ফেললাম? ব্রাঞ্চেস এবং নামগুলো আমরা পড়ে ফেললাম, এবং আমরা কিন্তু পরীক্ষার হলেও দেখাতে পারবো। দেখানো কিন্তু খুবই সহজ। এইটা হচ্ছে একদম বেঁকে আছে, তাহলে এটা আর্সাপ অ্যাওর্টা, তাহলে তারই গোড়াটা অ্যাসেন্ডিং কারণ উঠবে, আর নিচেরটা ডিসেন্ডিং, এবং তার সামনে থাকবে, তার সামনে যেটা সেটাই হলো পালমোনারি ট্রাঙ্ক, যার আবার দুইটা ভাগ, লেফট
পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি আর্টারি, ওকে। আর যেটা একদম ডান পাশে রাইট অ্যাট্রিয়াম, সেখানেই আসবে সুপিরিয়র ভেনা ক্যাভা, এবং পুরো হার্টটা হলে নিচের দিকে পাবো আমরা ইনফিরিয়র ভেনা ক্যাভা। আমি যখন দুটোই একসাথে করে দিব আবার একটু তোমরা দেখো, এই যে এইটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, এবং এই যে দেখো নিচের দিকে যে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, এই জায়গাটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এই জায়গাটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। তাহলে রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা এসে ড্রেইন করে মানে প্রবেশ করে, ড্রেইন করে, ঠিক আছে। সাথে করোনারি সাইনাসও এখানে প্রবেশ করে, সেটা বাইরে থেকে দেখা যায় না। আজকে আমরা এক্সটার্নাল ফিচার্সগুলোই মূলত শিখবো, ওকে। তাহলে এখন আমরা চলো এর সারফেস বর্ডারে আসি। অলরেডি আমি বলেছি এইটা কিন্তু পরীক্ষার হলে তোমাকে দেখাই দিতে হবে। অলরেডি আমি বলেছি ইট হ্যাজ 3 সারফেসেস। সারফেসগুলোর নাম কি? স্টার্নোকোস্টাল সারফেস, দেন ডায়াফ্রাগমেটিক সারফেস বা ইনফিরিয়র সারফেস, দেন লেফট সারফেস। আর বর্ডারও হচ্ছে 3টা। তাহলে হার্টের 3টা সারফেস, 3টা বর্ডার। বর্ডার 3টা কি? একটা হচ্ছে রাইট বর্ডার। এই রাইট বর্ডারটা কোনটা তোমাকে পরীক্ষার হলে দেখাতে হবে। দেখানোর খুব সহজ নিয়ম, সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা এই দুইটার মাঝ বরাবর হাত দিয়ে দেখাই দিবা, এটা হচ্ছে রাইট বর্ডার। সো রাইট বর্ডার কোনটা? রাইট বর্ডার হচ্ছে সুপিরিয়র থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা, সুপিরিয়র থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা হচ্ছে রাইট বর্ডার। এবার তোমাকে জিজ্ঞেস করবে আর কি কি বর্ডার আছে, তাহলে 3টা বর্ডার। একটা তো রাইট বর্ডার বললাম, আর একটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডারটা কোনটা? এই যে তুমি ইনফিরিয়র কি বলে, এখানে একটু নিচে চলে আসছে, যাই হোক মডেল তো, এই যে তুমি ইনফিরিয়র ভেনা ক্যাভা পর্যন্ত আসলা, রাইট বর্ডার, এখান থেকে শুরু করে এই যে রাইট সাইড হার্টটা তো তুমি এভাবে ধরবা, তাহলে এটা হচ্ছে রাইট বর্ডার, এটা হচ্ছে রাইট বর্ডার। তাহলে এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা রাইট বর্ডার যেখানে শেষ হলো, সেখান থেকে দেখো এই রাইট সাইড দিয়ে একটা বর্ডার আছে, ধরলেই তুমি ফিল করতে পারবা এটাই হচ্ছে ইনফিরিয়র বর্ডার। এবং এই ইনফিরিয়র বর্ডারের একটা নাম আছে, আমি সেটা বলছি, মার্গো অ্যাকিউটাস। সো মার্গো মানে মার্জিন, অ্যাকিউট মানে হচ্ছে শার্প। এই বর্ডারটা খুবই শার্প, তাই এটাকে বলা হয় মার্গো অ্যাকিউটাস, মানে এই বইয়ে লেখা আছে, আমি দেখাবো। আর একটা হচ্ছে লেফট বর্ডার, আরেকটা কি লেফট বর্ডার। এই লেফট বর্ডারটা দেখো, আসলে এটা তোমাকে সারফেস মনে হচ্ছে, তার মানে লেফট বর্ডারটা ওরকম শার্প না, এটা একটু ব্লান্ট, ভোতা টাইপের, তাই এটাকে বলা হয় মার্গো অবটিউটাস। অবটিউস মানে হচ্ছে ভোতা। তার মানে বর্ডার 3টা, সারফেস 3টা। দ্রুত একদম মাথায় রাখো, দেখেই পারবা। স্টার্নোকোস্টাল সারফেস, ইনফিরিয়র সারফেস, লেফট সারফেস। বর্ডার 3টা, রাইট বর্ডার, ইনফিরিয়র বর্ডার, এবং হচ্ছে কি লেফট বর্ডার। এখন এই বর্ডারগুলো কোনটা কোন পর্যন্ত? রাইট বর্ডার তো আমি বললাম সুপিরিয়র টু ইনফিরিয়র ভেনা ক্যাভা, তাহলে ইনফিরিয়র বর্ডার কোন পর্যন্ত? ইনফিরিয়র বর্ডার হচ্ছে এই যে রাইট বর্ডার যেখানে শেষ হলো, অর্থাৎ ইনফিরিয়র ভেনা ক্যাভার এখান থেকে শুরু কইরা এই বরাবর গিয়ে এবার এখানে আমরা কিছু জিনিস পাবো। কি পাবো? কিছু টার্ম বা কিছু শব্দ বোঝো, এইটা দিয়েই তোমার এখন পুরো ব্যাপারগুলো বারবার এটা রিপিট হবে। চিন্তা করো তো, তোমার হার্টে আমি যদি কিছু এই কথাগুলো একটু লিখে দিই নর্মালি, তাকাও। ধরো আমি যদি এভাবেও, আচ্ছা মনে করো এটা হার্ট, এই নামগুলো একটু খেয়াল করো। বাইরে থেকে এটা তো অ্যাট্রিয়াম, এটা অ্যাট্রিয়াম আমরা সবাই জানি, এটা ভেন্ট্রিকল, এটা ভেন্ট্রিকল সবাই জানি। এখন এই দুই অ্যাট্রিয়ামের মাঝে একটা গ্রুভ আছে, তাহলে এইটাকে আমরা বলি ইন্টার মানে কি দুইটার মাঝে, অ্যাট্রিয়াল মানে দুইটা অ্যাট্রিয়ামের মাঝে গ্রুভ। সো বাইরে থেকে আমরা যেটা দেখব সেটাকে আমরা বলবো গ্রুভ। এবং যদি পরীক্ষা আসে এই দুই অ্যাট্রিয়াম কি দ্বারা আলাদা হয়, তখন কিন্তু তুমি বইলো না যে ইন্টার অ্যাট্রিয়াল গ্রুপ দ্বারা আলাদা হয়। গ্রুপ দ্বারা কিন্তু আলাদা হয় না, আলাদা হয় ভেতরে একটা সেপ্টাম আছে, পর্দা আছে, সেটা দিয়ে। কিন্তু বাইরে থেকে আমরা বুঝতে পারি এটা একটা গ্রুভ। আর দুই ভেন্ট্রিকলের মাঝখানে এই জিনিসটাকে আমরা বলবো তাহলে ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুভ। ইন্টার ভেন্ট্রিকুলার গ্রুভ। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো তো, তোমরা তো জানো অ্যান্টেরিয়র মানে সামনে, পোস্টেরিয়র মানে পেছনে। তাহলে যখন তুমি এই হার্টটা ধরবা, তুমি দেখো সামনে, এটা তুমি ছবিতে মনে হয় বুঝতে পারবা না, বাট বুঝতেছো এই যে নীল আর লাল কালারের দুইটা ভেসেল যে নিচে নেমে গেছে, এই জায়গাটা একটা খাদের মতো গ্রুভ। সো এটা হচ্ছে সামনে। এবং ঠিক একই রকম ভাবে দেখো
এই যে ইনফিরিয়র সারফেস সেখানেও কিন্তু ঠিক মাঝ বরাবর দেখো এটা একটা ভেন্ট্রিকল, এটা একটা ভেন্ট্রিকল, এই জায়গাটা কিন্তু অ্যাট্রিয়াম, এই যে উপরের এই কালার কিন্তু অ্যাট্রিয়াম, ঠিক আছে? তাহলে এটাও হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, তাহলে দুই ভেন্ট্রিকুলার মাঝখানে। কিন্তু এটা যেহেতু আছে সামনে তাই এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এটা যেহেতু আছে পেছনে তাই এটাকে বলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে গ্রুপ মানে হচ্ছে খাদ, যেখানে এই ভেসেলস গুলো থাকবে। তাহলে এই গ্রুপ কয়টা আছে? ভেন্ট্রিকলের মাঝে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার, আর নিচের দিকে কিন্তু আছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে দেখো নামগুলো কিন্তু একটাও আবার মুখস্থ বিদ্যা না, যেহেতু দুই ভেন্ট্রিকলের মাঝে তাই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, সামনে তাই অ্যান্টেরিয়র, পেছনে পোস্টেরিয়র। এবার তাহলে একটা জিনিস বলো তো, এইটা অ্যাট্রিয়াম, এইটা ভেন্ট্রিকল, তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে এটা একটা কি গ্রুপ, তাহলে তার নাম কি হবে? অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তার মানে এই জায়গায় সামনে এবং পেছনে কিন্তু যেটা আছে সেটাকে বলবো অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, বা সংক্ষেপে এভি গ্রুপ। তাহলে এখানে লাস্ট একটা কথা, এই যে পালমোনারি ট্রাঙ্ক, এই পালমোনারি ট্রাঙ্ক লক্ষ্য করো, এই পালমোনারি ট্রাঙ্ক থাকার কারণে, এইটা থাকার কারণে এই গ্রুপটা কি এখানে আছে? নাই, কিন্তু এটা কিন্তু জাস্ট খুলে নেওয়ার জন্য এখানে কেটে ফেলছে। তাহলে এখানে যে এই যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু এটা থাকার কারণে সামনে নাই। তো সামনে যদি না থাকে তাহলে এই কোণা থেকে শুরু কইরা ঘুরে আসছে এখানে, মাঝখানে ফাঁকা, তাহলে এক জায়গা থেকে শুরু করে ঘুরে যদি এরকম আসে তাহলে এটা দেখতে কার মতো লাগে? এটা দেখতে সি এর মতো লাগে। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা দেখতে কার মতো? সি এর মতো। এইবার তাহলে আমি এখানে একটা কথা বলি, তাহলে আমরা বুঝতে পারছি এটা ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ, এটা কি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, ইন্টারঅ্যাট্রিয়াল যে গ্রুপ। আচ্ছা, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ আবার দুইটা পার্ট আছে, একটা সামনে অ্যান্টেরিয়র আর একটা কি পোস্টেরিয়র। আর আমি কি দেখালাম? অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই গ্রুপটা কি শেপ? সি শেপড। কি শেপড? সি শেপড। এই সি শেপটা আমি যদি ছবি আঁকি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গায় কি আছে? এই জায়গায় পালমোনারি ট্রাঙ্ক আছে, তাহলে এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে গ্রুপটা, এই গ্রুপটার এইটা সামনে, এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি সামনে, আর এটা কি পোস্টেরিয়র পেছনে, এটা সামনে। তাহলে এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, সামনে আবার তার দুইটা পার্ট হয়ে গেছে। সামনে কয়টা পার্ট হয়ে গেছে? দুইটা পার্ট হয়ে গেছে। এই যে পার্টটুকু, এটা হচ্ছে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এইটুকু হচ্ছে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। কথা বুঝতে পারছো? তার মানে এই যে জায়গাটা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে রাইট অ্যান্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, আর এইটা হচ্ছে রাইট অ্যান্টেরিয়র, এটা রাইট না, লেফট অ্যান্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তার মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, যে গ্রুপটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে, সেটাও কিন্তু আছে সামনে এবং পেছনে। সামনেরটা অ্যান্টেরিয়র, পেছনেরটা পোস্টেরিয়র। এই অ্যান্টেরিয়রের আবার দুইটা ভাগ হয়ে গেছে, কিসের কারণে? এই পালমোনারি ট্রাঙ্কের কারণে। একটার নাম হচ্ছে রাইট, একটার নাম হচ্ছে লেফট। তাহলে রাইট অ্যান্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, লেফট অ্যান্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, আর এই জিনিসটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এই পুরো জিনিসটা, এই যে পেছনের এই যে পুরোটা, এই পেছনের এই পুরোটাই হলো, এটা কিন্তু রাইট লেফট বলে কিছু নাই, আবার আমরা লেফট রাইট করে ফেলতে পারি, কিন্তু এই পুরোটার নাম পোস্টেরিয়র অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। তাহলে এই গ্রুপগুলোর নাম একটু রিভাইজ করি। দুই অ্যাট্রিয়ামের মাঝে আছে ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ, দুই ভেন্ট্রিকলের মাঝে আছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এই যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, সামনের দিকে হচ্ছে অ্যান্টেরিয়র, পেছনের দিকে হচ্ছে পোস্টেরিয়র। ক্লিয়ার? আর অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে আছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপটা সি শেপড। তাহলে সি শেপড কেন? কিসের কারণে সি শেপড হয়ে গেল? পালমোনারি ট্রাঙ্কের কারণে। আর সামনে অ্যান্টেরিয়র, পেছনে পোস্টেরিয়র। অ্যান্টেরিয়রের আবার রাইট সাইড আছে, লেফট সাইড আছে। এখন এই গ্রুপগুলোতে কেউ না কেউ তো থাকবে। কি থাকবে?
ভেসেল থাকবে, আর্টারি কিংবা ভেইন, সাথে অন্য কিছু ফ্যাট ট্যাট থাকতে পারে। এই কোন আর্টারি, কোন ভেইন, কোন গ্রুপে থাকে পরীক্ষার জন্য কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। তার আগে আমাকে বলো এই নামগুলো বুঝছো কিনা, কোন গ্রুপের নাম কি, মানে কোনটা কোন গ্রুপ সেটাও কি কিন্তু তোমার মুখস্থ করা লাগবে না, তুমি ধরে দেখে সামনে হলে সামনে বলবা, পেছনে হলে পেছনে বলবা, ভেন্ট্রিকলের মাঝে হলে ইন্টারভেন্ট্রিকল বলবা, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝে হলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার বলবা। এইগুলাতে অনেকে মুখস্থ করে, তাই পরীক্ষার হলে আর আল্লাহ কোনটা নাম গোলায় ফেলে। তোমরা আমাকে একটু বলো এই নামগুলো তুমি দেখে দেখে পারবা কিনা, এই তিনটা গ্রুপের নাম দেখে দেখে পারবা কিনা, এন্ড কোন গ্রুপে কি থাকে সেটাও তুমি এমনি পারবা, এমনি পারবা, সেটাতে আমি যাই। আসতেছি মাহাদিন, ওইখানে আসতেছে। আর্টারির নামগুলো এখনো বলি নাই, আগে গ্রুপের নাম বললাম, আর্টারিতে আমরা যাচ্ছি। আচ্ছা এখন চলো আমি একটু তোমাদের বইয়ে কতটুকু পড়ালাম দেখাই। তাহলে এই দত্তের বইটা তোমাকে পড়তে হবে। তাহলে হার্ট হচ্ছে, হার্টের ভেতরটা ফাঁপা, হার্টের ভেতরটা ফাঁপা, তাহলে এটা একটা হলো, হলো মানে ভেতরটা ফাঁপা। এবং হার্ট কিন্তু একটা কোন শেপ, কনিক্যাল, কনিক্যাল, এই তিনটা কথা। এবং হার্টে যেহেতু মায়োকার্ডিয়াম আছে, মাসেল আছে, তাহলে মাস্কুলার অর্গান। তাহলে হার্ট কি, হলো, কনিক্যাল, মাস্কুলার অর্গান। ওকে, যা দাগাবো একটু মার্ক করবা, এটাই বারবার পড়বা। আচ্ছা এখন আসো, আমার হার্ট যে জায়গায় থাকে ওই জায়গাটাকে বলা হয় মেডিয়েস্টিনাম। তোমাদের কিন্তু একটা আইটেম আছে মেডিয়েস্টিনাম নিয়ে। সো মেডিয়েস্টিনাম মানে ফাঁকা জায়গা। ছোট্ট একটা কথা জাস্ট এখানে হিন্স দেই, আমার যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, নিশ্চয়ই তোমরা এক্সটার্নাল অ্যাঙ্গেল নাম শুনেছো, এই যে জুগুলার নস থেকে নিচে গেলে যে একটু উঁচু জায়গা, ওই এক্সটার্নাল অ্যাঙ্গেল বরাবর যদি আমরা একটা ট্রান্সভার্স প্লেন কল্পনা করি, তাহলে আমার পেছনে কি আছে, থোরাসিক ভার্টিব্রা কয়টা আছে, 12টা আছে। থোরাসিক ভার্টিব্রা কয়টা আছে, 12টা আছে। ধরো এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা 1 2 3 4 5, এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা 4। মনে করো এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে জিফয়েড প্রসেস। বিষয়টা এরকম ধরে নিলাম আর কি আকার সুবিধার্থে। এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, সেখান থেকে যদি আমরা T4 মানে থোরাসিক ভার্টিব্রা 4 এর ইনফিরিয়র বর্ডার পর্যন্ত একটা লাইন কল্পনা করি, তাহলে এই যে উপরের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলে, যেহেতু উপরে, এটাকে বলে সুপিরিয়র মেডিয়েস্টিনাম। সো এটাকে বলে সুপিরিয়র মেডিয়েস্টিনাম, আর এটাকে বলে ইনফিরিয়র মেডিয়েস্টিনাম। ওকে, তাহলে বুঝতে পারছো, এই যে তোমার এক্সটার্নাল অ্যাঙ্গেল বরাবর যদি প্লেন 4 নাম্বার বক্ষ দেশীয় কশেরুকা পর্যন্ত টানো, উপরেরটা হচ্ছে সুপিরিয়র, নিচেরটা ইনফিরিয়র। তাহলে মনে করো আমার এই হাতটা এটা হচ্ছে ইনফিরিয়র, এদিক দিয়ে দেখাই, বুঝতে পারো, এদিক দিয়ে দেখালে বুঝতে পারবা। মনে করো এটা হচ্ছে ইনফিরিয়র, এই ইনফিরিয়রের তাহলে সামনে স্টার্নাম, পেছনে ভার্টিব্রা, এর মধ্যে হার্ট যে জায়গায় থাকে, মনে করো আমি যদি আরেকটু ভালো করে দেখাই, হার্ট যে জায়গাটাতে থাকে সেটাকে বলে মিডিল মেডিয়েস্টিনাম। হার্ট যে জায়গাটাতে থাকে, তাহলে হার্টের সামনে যে ফাঁকা জায়গা তার নাম অ্যান্টেরিয়র, হার্টের পেছনে যে জায়গা তার নাম পোস্টেরিয়র। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে ইনফিরিয়র মেডিয়েস্টিনাম, এটা আবার অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং মিডিল মেডিয়েস্টিনাম 3 ভাগে ভাগ। এই মিডিল মেডিয়েস্টিনামের মধ্যেই আছে হার্ট, সাথে অ্যাসেন্ডিং আওরটা, সাথে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে মেডিয়েস্টিনাম আলাদা একটা আইটেম আছে। কোন মেডিয়েস্টিনামের কন্টেন্ট কি পরীক্ষায় আসে, অর্থাৎ এইখানে 3টা ভাগ আছে। 3টা ভাগ বলতে আমি যদি এখানে একটু লিখে দেই, অন্য কালার ইউজ করে যদি লিখে দেই, এটাতে স্টার্নাম, এই জায়গায় মনে করো হার্ট আছে, মনে করো এটা হচ্ছে হার্ট। এই হার্ট যে জায়গাটুকুতে আছে সেইটুকু হচ্ছে মিডিল, সামনের এটা হলো অ্যান্টেরিয়র, এটা হলো পোস্টেরিয়র মেডিয়েস্টিনাম। বুঝতে পারছো? এখন হার্ট থেকে কি বের হয়ে গেল, হার্ট থেকে অ্যাসেন্ডিং আওরটা বের হয়ে গেল। এই অ্যাসেন্ডিং আওরটাও কিন্তু মিডিলে আছে, কিন্তু
যেটা বেঁকে গেল আর্টস অফ অ্যাওর্টা, এবং আর্টস অফ অ্যাওর্টার যে তিনটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ তিনটা এবং আর্টস অফ অ্যাওর্টা তারা কিন্তু সুপিরিয়র মিডিয়াস্টিনামে আছে। বুঝতে পেরেছো ভাই? এবং একইভাবে এখান থেকে যে বের হয়ে যাবে যে পালমোনারি ট্রাঙ্ক, সেই পালমোনারি ট্রাঙ্কটা কিন্তু কোথায় আছে? মিডিল মিডিয়াস্টিনামে, কিন্তু ওর যে আবার শাখা প্রশাখা এগুলো কিন্তু বাইরের দিকে। তো যাই হোক, মিডিল মিডিয়াস্টিনাম তোমরা বুঝছো, মিডিয়াস্টিনাম মানে ফাঁকা জায়গা, যে জায়গায় মূলত হার্ট আছে, এবং ওর সামনে আছে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, ওর পেছনে আছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, আর উপরের দিকে আছে সুপিরিয়র মিডিয়াস্টিনাম। এই কথাগুলো একটু মাথায় রাখো, আমরা বইটা পড়তেছি। তার হার্ট সিচুয়েটেড ইন দ্য মিডিল মেডিয়াস্টিনাম, এবং এটা পেরিকার্ডিয়াম দ্বারা কাভার্ড আমরা জানি, এবং এটার সাইজ হচ্ছে একটা ক্লেন্সড ফিস্টের মতো। ফিস্ট মানে হচ্ছে মুষ্টি, ফিস্ট হচ্ছে কি যে ক্লেন্সড ফিস্ট মানে এরকম করে আমি ধরছি, যে মুষ্টি করছি, এই একটা মুষ্টি করলে আসলে যে পরিমাণ সাইজ হয় এটুকুই হচ্ছে একটা হার্টের সাইজ। এটার 4টা চেম্বারস কে না জানে? যখন তুমি রাইট আর লেফট বলবা তখন অ্যাট্রিয়া বলবা, শুধু রাইট বললে অ্যাট্রিয়াম বলবা। এগুলো টিচার কিন্তু খেয়াল করে। ওকে, আর লেফট ভেন্ট্রিকলস, অ্যাট্রিয়া সেপারেটেড হয় কি দিয়ে? এই যে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। তাহলে কথাটা বোঝো, যদি বলে অ্যাট্রিয়া দুইটা সেপারেট হয় কি দিয়ে? সেপারেট হয় একটা পর্দা দিয়ে, তার নাম ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ওটা ভেতরে আছে, বাইরে থেকে দেখা যায় না। বাইরে থেকে দেখা যায় গ্রুভ। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে যে ইন্টার অ্যাট্রিয়াল গ্রুভ দিয়ে, কারণ ইন্টার অ্যাট্রিয়াল আসলেই তার গ্রুপ কথাটা মাথায় আসে। ভাই সেপ্টাম দিয়ে সেপারেট হয়, গ্রুপ থাকে সামনে। আশা করি এটা ইজি ব্যাপার। তাহলে ভেন্ট্রিকল সেপারেট হয় সেটাও কি? সেপ্টাম দিয়ে। আমার কিন্তু এই দাগগুলো মুছে যেতে পারে, ঠিক আছে? তাই তোমরা আমি যা দাগাচ্ছি একবার করে দাগায় নিও। আচ্ছা, আমরা সবাই জানি অ্যাট্রিয়াম কি করে? অ্যাট্রিয়াম ব্লাড রিসিভ করে, আর ভেন্ট্রিকল কি করে? বের করে দেয়। এটা আমরা সবাই জানি। সো রাইট অ্যাট্রিয়াম রিসিভ করবে কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড। কোত্থেকে? সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা, সাথে করোনারি সাইনাস। এই ব্লাডগুলো আবার রাইট যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস আছে, তো এই কথাটা একটু গোল্লা দাও, যেটা তোমার ভুল হয়। আমরা কি পড়ছিলাম ইন্টারমিডিয়েটে? যে ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাচ্ছে। তো কপাটিকার ইংলিশ কিন্তু ভালভ। সো ভালভ দিয়ে কিন্তু যায় না, যায় মাঝখানে ছিদ্রটা দিয়ে। ধরো তোমার যে দরজা খোলার পর যে ছিদ্র হলো, সেই ছিদ্র দিয়ে তো তুমি বের হবা, দরজা দিয়ে তো আর বের হবে না। দরজা মানে তো কপাট, ভালভ মানে তো এই যে কপাট, পাল্লা। তাহলে মনে রাখবা, যাবে কিন্তু রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে। এই রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস যে ভালভ দ্বারা কভার থাকে, সেই ভালভটাই আসলে ট্রাইকাসপিড ভালভ। আচ্ছা, তারপরে সেখান থেকে কই যায়? যে পালমোনারি ট্রাঙ্কে যায়, সেখান থেকে আলটিমেটলি পালমোনারি ক্যাপিলারিতে যায়, মানে ফুসফুসে লাংসে গিয়ে অক্সিজেন হয়। একইভাবে লেফট অ্যাট্রিয়াম, এগুলোই কিন্তু জিজ্ঞেস করবে ইন্টারের পর। আমি একটু ফাস্ট যাচ্ছি। লেফট অ্যাট্রিয়াম কি রিসিভ করে? অক্সিজেনেটেড ব্লাড। তারপর লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার অরিফিস দিয়ে কই যায়? ভেন্ট্রিকল। তারপর সেটা অ্যাসেন্ডিং আউটা, আর্টস অফ অ্যাওর্টা দিয়ে সারা দেহে যায়। এই যে লেখা আছে অ্যাসেন্ডিং আউটা সব জায়গায় যায়। তার মানে আমরা এই ব্যাপারটা একটু বুঝে গেলাম যে হার্টের যে রাইট সাইড বা রাইট হার্ট, সেটা মূলত ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে ডিল করে, এবং এই সার্কুলেশনটাকে আমরা বলবো পালমোনারি সার্কুলেশন, কারণ সে ফুসফুসে পাঠায়। আর লেফট হার্ট সেটা ডিল করে অক্সিজেনেটেড ব্লাড নিয়ে, এবং সেটা যেহেতু হোল বডির সব সিস্টেমে যায়, তাহলে আমরা বলবো যে এটা সিস্টেমিক সার্কুলেশনকে ডিল করে। মেজারমেন্টটা কি? অ্যাপেক্স থেকে বেস 6, 9, 12, 6, 9, 12। মেজারমেন্ট হচ্ছে 6, 9, 12। 6 হচ্ছে এই, 6 হচ্ছে সামনে পেছনে, এই যে সামনে থেকে পেছনে, এটা হচ্ছে 6। ট্রান্সভার্স হচ্ছে 9, আর এই যে অ্যাপেক্স থেকে বেস পর্যন্ত হচ্ছে 12। তাহলে 6, 9, 12 সেন্টিমিটার মনে রাখো। 6, 9, 12, 6, 9, 12। সামনে পেছনে এটা লাগবে, জিজ্ঞেস করে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হচ্ছে 6, ট্রান্সভার্স হচ্ছে কি 9, এবং অ্যাপেক্স টু বেস হচ্ছে 12। এবং এখানে একটা কথা, আমি যদি তোমাদেরকে একটা গুগল ছবি দেখাই, দেখো
তোমরা এরকম এক্স-রে ফিল্ম তো সবাই দেখছো তাই না? এক্স-রে ফিল্ম তো সবাই এরকম দেখছো। তো লক্ষ্য করো, তোমাকে এক্স-রে ফিল্ম দেখায়, তোমাদের তো রেডিওলজি বলেও পরীক্ষা আছে, পরীক্ষা হবে, টিচার বলবে যে এই হার্টের সাইজ কি নর্মাল আছে না হার্টের সাইজ বড় হয়ে গেছে। তো তখন তুমি দেখে কিভাবে বলবা যে হার্টের সাইজটা নর্মাল আছে না বড় হয়ে গেছে? তুমি জাস্ট আঙ্গুল দিয়ে হিসেব করবা এই হার্টের যে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার, দেখো এইটাই হচ্ছে হার্টের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার। প্রশ্ন হলো ভাইয়া ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার কি? এটা তো বুঝলাম না। আসলে এটাও তো হার্টের ট্রান্সভার্স ডায়ামিটার, এটাও তো হার্টের ট্রান্সভার্স ডায়ামিটার, কিন্তু কোন জায়গায় ম্যাক্সিমাম? এই জায়গাটা, এই পাশে সবচেয়ে বাইরে এটা, এই পাশে সবচেয়ে বাইরে এটা, তাহলে এটাকে বলবো ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার। তো একটা নর্মাল হার্ট কখনোই, নর্মাল হার্টের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার কখনোই এই যে এইখান থেকে এইখান, মানে এই যে পুরো সামনের যে চেস্ট ওয়াল, এইটার অর্ধেকের চেয়ে বড় হবে না। ব্যাপারটা এরকম, তুমি যদি এখান থেকে এইটা মেপে, এখান থেকে এইটা মেপে, সেটা এক্সরেতেই যদি তুমি মেপে মনে করো এটা পেয়েছো তুমি 20 সেন্টিমিটার, বলো কত সেন্টিমিটার পেয়েছো? 20। এখন তুমি হার্টের ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার মেপে তুমি কত পেলে? তুমি পেলে হচ্ছে 9 সেন্টিমিটার। কত? 9 সেন্টিমিটার। তার মানে কি 20-এর অর্ধেক 10, তুমি মেপে পেয়েছো 9, তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, তার অর্ধেক হচ্ছে 10, আর তুমি পেয়েছো এটা কি 9। নিয়ম হচ্ছে এই যে সামনের চেস্ট ওয়ালের যে দৈর্ঘ্য মানে দূরত্ব, তার অর্ধেকের বেশি কখনোই হবে না নর্মাল হার্টের সাইজ। তার মানে এটা হচ্ছে নর্মাল। এখন তুমি তো মাপবা না, তোমাকে জাস্ট চোখের ইশারায় কিন্তু একটু বুঝে নিতে হবে যে আসলে এইটার যে অর্ধেক সাইজ তার চেয়ে এটা বড় না ছোট। কিন্তু কোনো কারণে যদি এইটা এই পুরোটার অর্ধেকের চেয়ে বড় হয়ে যায়, মেগা মানে বড়, তখন আমরা বলবো কার্ডিওমেগালি। সো আমি যদি একটু সার্চ দেই কার্ডিওমেগালি দিয়ে, দেখো কি আসে। তুমি দেখেই বুঝতে পারবে। এই যে দেখো এই ছবিটা, বুঝতে পারছো? তো তুমি বলো তো এই যে ছবিটা, এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? হার্টের যদি ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার এটা ধরি, তাহলে সেই ডায়ামিটারটা কিন্তু আলটিমেটলি এই চেস্ট ওয়ালের অর্ধেকের চেয়ে অনেক বড়। তাহলে এই রোগটাকে বলে কার্ডিওমেগালি। এই কথাটাই একে দত্ত স্যারের বইয়ে এখানে বলার চেষ্টা করেছে। ওটা কি হারাই গেল? না, এই যে দেখো, the transverse diameter should not be more than 1/2 the diameter of the thorax. তাহলে পাশে লিখতে পারো if more, মানে যদি বেশি হয়ে যায় দেন এটাকে আমরা বলবো কার্ডিওমেগালি। দেন আমরা এটাকে কি বলবো? কার্ডিওমেগালি। এটা অ্যাড করে নাও, তোমাদের যাদের বই আছে, যাদের নাই তারা খাতায় অ্যাড করে নাও। এটা কিন্তু এখান থেকে মুছে যাবে একটু পর। ঠিক আছে? এটা বুঝছো? একটু কমেন্ট করো তো, এটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। চলো আমরা চলে যাই পরের টুকুতে। সো ওজন মেয়েদের একটু কম হবে, 230, 80, 340। মেয়েদের 230 থেকে 80, ছেলেদের 80 থেকে 340 গ্রাম মুখস্থ করবা। প্রেজেন্টিং পার্টস কি? অ্যাপেক্স আছে, বেজ আছে, 3টা সারফেসেস আছে, 3টা বর্ডার্স আছে। নামগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, এবার আসো অ্যাপেক্স। ভিভিআই, এইটা তুমি না পারলে তোমাকে পরীক্ষায় বকাঝকা করবে। অ্যাপেক্সের পজিশন, তাহলে অ্যাপেক্স কি? এটা একটা কনিক্যাল এরিয়া, অলরেডি বলছি অ্যাপেক্স কনিক্যাল। এই অ্যাপেক্সটা কই থাকে? এই অ্যাপেক্সটা থাকে, আমি যদি তোমাদেরকে দেখো কি বলছে আগে, দেখো
অ্যাপেক্সটার ডিরেকশন তো অলরেডি বলছি, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট বলছি। এটা থাকে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, about 9 centimeter from the middle line and slightly below and medial to the left nipple. Okay, fine. কিন্তু এই কথা বললে তোমাকে পরীক্ষা মার্ক দিবে না। মার্ক দিবে না বলতে বকাঝকা করবে, এটা তোমরা বলবা না। আচ্ছা, তোমরা কোনটা বলবা সেটা আমি আগে একটা ছবি দেখাই। আচ্ছা, অ্যাপেক্স তো লাংসেরও আছে, তাহলে আমি লিখি অ্যাপেক্স অফ হার্ট লোকেশন। আচ্ছা, আচ্ছা এখানেই দেখাই, খেয়াল করো ইন্টারকোস্টাল স্পেস, এটা কিন্তু তোমার পরীক্ষায় সারফেস মার্কিংয়েও কিন্তু আঁকতে হবে। ইন্টারকোস্টাল স্পেস তো বোঝো যে কোস্টা মানে হচ্ছে রিব, ইন্টার মানে তো হচ্ছে মাঝে, তাহলে দুই রিবের মাঝখানের স্পেসটাকে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। সো এটা হচ্ছে ফার্স্ট ইন্টারকোস্টাল স্পেস, কারণ এটা হচ্ছে ফার্স্ট রিব, এটা সেকেন্ড রিবের মাঝে। আর এইটা তুমি নর্মালি কিভাবে বুঝবা, তোমাদেরকে শেখাইছি এই যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, রিব পড়ার সময় আমরা শিখাইছি এই এক্সটার্নাল অ্যাঙ্গেল বরাবর যখন তুমি এই পাশে যাবা সেটা হলো সেকেন্ড, তারপর একটা থার্ড, ফোর্থ। আচ্ছা, তাহলে যেহেতু অ্যাপেক্সটা থাকবে একটু লেফট সাইডে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এই জিনিসটাই হচ্ছে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। তাহলে তুমি ভাবে ফিফথ ইন্টারকোস্টাল স্পেস পেলে, তো তোমাকে তো টিচারের সামনে ভাইবাতে তো মুখেই বলতে হবে। তো তুমি কি বলবা যে অ্যাপেক্সটার পজিশন কোথায়? উত্তর হবে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। বাচ্চাদের বেলায় যদিও ফোর্থে চলে যায়, কিন্তু অ্যাডাল্টটাই তোমাকে জিজ্ঞেস করবে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। এখন তোমার বইয়ে যে কথাটা বলা আছে সেটা হলো এই স্টারনামের এই মাঝ বরাবর এটাকে আমরা বলবো মিড লাইন। এটাকে আমরা কি বলবো? মিড লাইন। এই মিড লাইন থেকে বলা হয়েছে, এই মিড লাইন থেকে এই অ্যাপেক্সের দূরত্বটা হচ্ছে 9 সেন্টিমিটার, একটু আগেই পড়লাম। কিংবা এই যে ব্রেস্টের এই এলিভেটেড অংশটা, এটার নাম হচ্ছে নিপল। এই নিপলের এই পাশটা হচ্ছে মেডিয়াল, ওই পাশটা হচ্ছে ল্যাটারাল। সো নিপলের মেডিয়ালি, জাস্ট মেডিয়াল টু দ্য নিপল, এবং একটু নিচে আছে দেখো বিলো। তো এখন কথা হচ্ছে এইটা কিন্তু সব সময় একটা গ্রহণযোগ্য কথা না। তাহলে কোন কথাটা তোমাকে বলতে হবে? তোমাকে এটাও বলা যাবে না, এটাও বলা যাবে না। এটা তো বলা যাবেই না, এটা বলতে পারো, কিন্তু তার আগে তোমাকে কি বলতে হবে? নিয়ম হচ্ছে এইটা যদি তোমার ক্লাভিকল হয়, দেখো এটা ক্লাভিকল, এটা যদি ক্লাভিকল হয়, এই ক্লাভিকলের মাঝ বরাবর যদি আমি একটা লাইন টানি, এটাকে বলা হয় মিড ক্লাভিকুলার লাইন। বলো এটাকে কি বলে? মিড ক্লাভিকুলার লাইন, অর্থাৎ ক্লাভিকুলার লাইন মিডল বরাবর। এই মিড ক্লাভিকুলার লাইনের একটু মেডিয়ালি থাকবে। তাহলে তোমাকে বলতে হবে অ্যাপেক্সের লোকেশন বলতে হবে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, জাস্ট মেডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, জাস্ট মেডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। তখন যদি টিচার জিজ্ঞেস করে আর কিভাবে বোঝা যাইতে পারে, তখন লিখবা মিড লাইন থেকে 9 সেন্টিমিটার লেফটে থাকবে, কিন্তু এই নিপলের ব্যাপারটা বলবাই না। তো এই কথাটা আমি লিখে দিব না, কারণ হচ্ছে এই কথাটা তোমাদের বইয়ে কিন্তু আছে, একটু নিচে আছে। তাহলে এটাকে একটু মার্ক করো, এই কথার নিচে আছে, আমরা একটু দ্রুত যাচ্ছি। স্টার চিহ্ন দাও। অ্যাপেক্স বিট পরীক্ষা আসবে। অ্যাপেক্স বিট কি? তুমি যখন এই অ্যাপেক্সটা খুঁজে পেলে, এখানে যদি তুমি হাত দিয়ে রাখো, তাহলে দেখবা তোমার এই হাতকে একটু মনে হচ্ছে ধাক্কা দিচ্ছে সামনের দিকে। এই যে সামনের দিকে একটা ধাক্কা দিচ্ছে, এটাকেই বলে ফরওয়ার্ড থ্রাস্ট। তাহলে অ্যাপেক্স বিট হচ্ছে একটা ফরওয়ার্ড থ্রাস্ট। এই কথাটা লিখতেই হবে, নাহলে মার্ক পাবা না। এটা 1 মার্কে আসতে পারে। হোয়াট ইজ অ্যাপেক্স বিট? তাহলে অ্যাপেক্স বিট ইজ আ ফরওয়ার্ড থ্রাস্ট। তারপর এটা সহজ, কোথায় এটা পাওয়া যায়? ওই যে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস। কখন পাওয়া যায়? ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, মানে নিলয় যখন সংকুচিত হয় তখনই তো ব্লাড বের হয়। আর অ্যাপেক্স বিটটা কিন্তু পুরোপুরি আবারও বলছি, এই যে অ্যাপেক্সটা কিন্তু পুরোপুরি লেফট ভেন্ট্রিকল দিয়ে তৈরি। অর্থাৎ এই যে অ্যাপেক্সটা কিন্তু পুরোপুরি লেফট ভেন্ট্রিকলের অংশ, রাইট ভেন্ট্রিকলের না। সেখানে কিন্তু আমরা যাচ্ছি, কোনটা কতটুকু আমরা কিন্তু একটু পর পড়বো। ওকে, তাহলে লেফট ভেন্ট্রিকল পাম্প করলেই কিন্তু
সারা বডিতে কিন্তু ব্লাড বেরিয়ে যাচ্ছে ওই আর্টস অফ অ্যাওয়ার্টা দিয়ে বা অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা দিয়ে, তাহলে তাহলে কখন এই অ্যাপেক্স বিটটা পাওয়া যায়? ভেন্ট্রিকুলার সিস্টল। এবং কেন এরকম একটা থ্রাস্ট হয়? কারণ এই ভেতরে যে ব্লাড আছে এটা একদম ঘূর্ণিঝড়ের মতো। এই যে ভর্টেক্স কথাটার অর্থ হচ্ছে ঘূর্ণি, ভর্টেক্স কথাটার অর্থ কি? ঘূর্ণি। অর্থাৎ যখন ভেন্ট্রিকল পাম্প করে এই ভর্টেক্স লাইক ডিসপোজিশন অফ দ্য ভেন্ট্রিকুলার মাসল, এই ভেন্ট্রিকুলার মাসলগুলো একদম কি ঘূর্ণির মতো ডিসপোজিশন হয়, ফলে একটা বিশাল থ্রাস্ট অনুভব হয়। তো তুমি যদি এই পর্যন্ত না লিখে সিস্টল পর্যন্ত লেখো তাও কিন্তু তুমি 1 মার্ক পাবা। তাহলে হোয়াট ইজ অ্যাপেক্স বিট তোমাকে জিজ্ঞেস করবে, এটার আমি লিখে টাইম নষ্ট করলাম না, বই থেকেই পড়াচ্ছি। তাহলে অ্যাপেক্স বিট ইজ আ ফরওয়ার্ড থ্রাস্ট, মুখস্থ করবা, থার্স্ট না, থ্রাস্ট, THRUST। ঠিক আছে? ফেল্ট কোথায় অনুভব করা হয়? ইন দ্য লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মেডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন ডিউ টু ভেন্ট্রিকুলার সিস্টল বা ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল। কখন? ভেন্ট্রিকুলার সিস্টলের সময়। এই যে দেখো এইখানে আছে, স্টার চিহ্ন দাও। তাহলে ইন নর্মাল অ্যাডাল্ট এটা কোথায় ফেল্ট করা যায়? লেফট ইন্টারকোস্টাল স্পেস। এই যে দেখো জাস্ট মেডিয়াল টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। এবং আরেকটা জিনিস বলছে 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড স্টার্নাল লাইন, মানে স্টার্নামের মিডল লাইন থেকে। আবার কোথাও বলা আছে 7, তাহলে ওইটার কিন্তু ওই 7 না 9 যেহেতু ফিক্সড না, রেঞ্জ আছে, তাই সবচেয়ে আদর্শ হলো তোমাকে এই কথাটা বলতে হবে, নাহলে কিন্তু তুমি মার্ক পাবা না। ওকে, এই যে দেখো এটা লিখেই দিছে দ্য পজিশন অফ দ্য নিপল ইজ নট আ রিলায়েবল গাইড টু দ্য অ্যাপেক্স বিট। এটা বলাই যাবে না। আচ্ছা, নিউবর্নে লেফট ফোর্থে থাকে এটাই, এবং 2 বছরের মাথায় এটা অ্যাডাল্ট পজিশনে আসে। তাহলে 2 বছরের মাথায় কিন্তু ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে আসে, এটা জিজ্ঞেস করে না, জানলে ভালো। আচ্ছা, এবার আসো একটু দ্রুত। আমাদের আজকের কাজই হলো এই যে সারফেস বর্ডার শেখার, আমরা আর্টারি সাপ্লাইটা শেখায় ফেলবো। ওকে, বেজে আসি। ওকে, পরীক্ষায় তোমাকে তাহলে জিজ্ঞেস করবে, সামনে আছে যে তাহলে অ্যাপেক্স কি দিয়ে ফর্ম হয়? উত্তর হচ্ছে অ্যাপেক্স ইজ ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। অ্যাপেক্স ফর্ম হয় লেফট ভেন্ট্রিকল, জিজ্ঞেস করবেই। ঠিক আছে, এগুলো আছে সামনে, জাস্ট দেখাই দিলাম যে অ্যাপেক্সটা বাম পাশে, তাহলে বাম মানে লেফট, নিচের দিকে ভেন্ট্রিকল, অ্যাপেক্স ইজ ফর্ম বাই লেফট ভেন্ট্রিকল। কিন্তু যদি তোমাকে পরীক্ষা প্রশ্ন করে বেজ, তাহলে এইটা বেজ, এই পুরোটাই কিন্তু বেজ। তাহলে বেজ কি দিয়ে ফর্ম হয়? বেজ ফর্ম হয় লেফট অ্যান্ড রাইট অ্যাট্রিয়া। তুমি দেখে বলো তো, এই পুরাটা যদি বেজ হয়, এই জিনিসটা তো অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, তাহলে বেজের ম্যাক্সিমাম কি দিয়ে ফর্ম হচ্ছে? লেফট অ্যাট্রিয়াম। তাহলে 2/3 হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, 1/3 হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। তাহলে বেজ ইজ ফর্ম বাই, এটাই পরীক্ষা আসবে, বেজ ইজ ফর্ম বাই 2/3 বাই লেফট অ্যাট্রিয়াম এবং 1/3 বাই রাইট অ্যাট্রিয়াম। এতটুকুই মনে রাখবো, এবং এটার শেপটা আমি অলরেডি বলছি, কোয়াড্রিল্যাটারাল। এতটুকুই জিজ্ঞেস করবে। তাহলে অ্যাপেক্স ফর্ম হয় অনলি লেফট ভেন্ট্রিকল, বাট বেজ ইজ ফর্ম বাই 2 অ্যাট্রিয়া, 2/3 বাই লেফট অ্যাট্রিয়াম, 1/3 বাই রাইট অ্যাট্রিয়াম। সো লেফটটাই বেশি, সেটা পরীক্ষার হলে তুমি ধরলেই বুঝতে পারবা, দেখেই বুঝতে পারবা। তুমি কিন্তু এই ভুলে যাবা পরীক্ষায়, আল্লাহ লেফট দিয়ে 2/3 না 1/3 ভুলে যাবা, কিন্তু যখনই তুমি হার্টটা ধরবা তোমাকে কিন্তু মুখস্থ জিজ্ঞেস করছে না, তোমার কিন্তু সামনে এটা থাকবে, তুমি কিন্তু দেখেই ফিল করতে পারবে, হ্যাঁ লেফটটাই তো বড়, তাহলে 2/3। ঠিক আছে? আচ্ছা, বেজের বাউন্ডারিজ দরকার নেই, ফিচার্সে আসো। আচ্ছা, ফিচার্সের এখানে একটা কথা আমি একটু দেখাই তোমাদেরকে। তাহলে দেখো তো, তোমরা নিশ্চয়ই শিখেছো যে মানুষের 2টা লাঙ্গে 2টা পালমোনারি আর্টারি গেল। রাইট লাঙ্গে গেছে রাইট পালমোনারি আর্টারি, লেফট লাঙ্গে গেছে লেফট পালমোনারি আর্টারি। আচ্ছা, তোমাকে যদি বেজের বাউন্ডারিটা বলে, আসতেছি, বলতেও পারে, মানে দেখাইতে হয়, ওই কথা ওইটাই লেখা আছে, আমি বলতেছি। কিন্তু প্রত্যেকটা লাং থেকে, তাহলে প্রত্যেকটা লাঙ্গে গেল একটা করে পালমোনারি আর্টারি, কিন্তু প্রত্যেকটা লাং থেকে 2টা করে পালমোনারি ভেইনস আসে। তাহলে পালমোনারি ভেইনস কিন্তু 4টা, যারা অক্সিজেন নিয়ে আসে লেফট অ্যাট্রিয়ামে। তাহলে দেখো তো, এইটা তো পেছনে, তাহলে এটা লেফট সাইড। তাহলে এই যে দেখো, এই 2টা হচ্ছে কিন্তু ভেইন, এই 2টা কিন্তু ভেইন যেটা রাইট লাং থেকে আসছে, আবার এই 2টাও কিন্তু ভেইন যেটা লেফট লাং থেকে আসছে। তাহলে এই যে 4 পালমোনারি ভেইনস, এই যে 4 পালমোনারি ভেইনস, তারা কোথায় আসলো? লেফট অ্যাট্রিয়ামে। আর রাইট অ্যাট্রিয়ামে আসলো সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা। তাহলে এই যে 4টা ভেইন আর এখানে 2টা, এই যে 6টা ভেইন, এই 6টা ভেইন একটা সেরাস পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত থাকে। তাহলে এই কথাটা দেখো, দিস 6 ভেইনস আর এনক্লোজড ইন আ সিঙ্গেল টিউব, একটা সিঙ্গেল সেরাস পেরিকার্ডিয়াম টিউবের মতো একটা
মানে সেরাস পেরিকার্ডিয়াম পর্দাটা একটা টিউবের মতো গঠন করে, মানে 6টা ভেনকেই সে এনক্লোজ করে রাখে। এবং একটা ইনভার্টেড জে তো এরকম, তাহলে এই জেটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে একটা ইনভার্টেড জে শেপড একটা জায়গা তৈরি করে, এই জায়গাটাকেই আমরা বলি সাইনাস। তো তোমরা যখন পেরিকার্ডিয়াম পড়বা তখন আমি তোমাদেরকে দেখাবো যে হার্টের মধ্যে 2টা সাইনাস আছে, ঠিক আছে? একটা হচ্ছে অবলিক সাইনাস, একটা ট্রান্সভার্স সাইনাস। এটা আবার আঙ্গুল দিয়ে দেখাইতে হবে যে কোনটা অবলিক কোনটা কি। তাহলে তুমি জাস্ট মনে রাখবা যে এই জায়গায় একটা ইনভার্টেড, এটা যেহেতু মডেল এখানে এত ভালো বোঝানো যাচ্ছে না, এখানে একটা ইনভার্টেড কি যে শেপ আকারের ফর্ম তৈরি হয় 6টা ভেইন। এই 6টা ভেইনকে এনক্লোজ করে রাখে কি সেরাস পেরিকার্ডিয়াম। 6টা ভেইনের মধ্যে 4টা হচ্ছে পালমোনারি ভেইনস আর 2টা হচ্ছে সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই কথাটা পড়বা। এবং এই যে শেপের, এটা যদি যে শেপ উল্টানো হয়, এই যে শেপের যে 2টা লিম্ব আছে, এই লিম্বের মাঝখানে এটাকে আমরা বলি অবলিক সাইনাস, মানে ওই জায়গাটা আমরা দেখাবো অবলিক সাইনাস, এটা আমরা পেরিকার্ডিয়ামে পড়বো। আচ্ছা, চলে আসি ভাই এখন দাঁড়াও, ওই যে অবলিক পেরিকার্ডিয়াল সাইনাস ফর্ম করে এর সামনের বাউন্ডারিটা, সেটা বলছে। এইখানে কি বলছে, তোমাকে যদি বলে, এটা হচ্ছে সহজ জিনিস, কিছুই না। এই যে আমরা বললাম না, এটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, সেপ্টাম না কি বলছে, গ্রুভ। তাহলে এই গ্রুভ বরাবর ভেতরে আছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টেরিয়র পার্ট। এটা হচ্ছে কি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। তাহলে এই বরাবর ভেতরে আছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, মানে সেটাই বলছে যে এ শ্যালো ভার্টিক্যাল ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুভ। সো এটা কিন্তু ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুভ, কারণ আমরা অ্যাট্রিয়াম পড়ছি। তাহলে 2 অ্যাট্রিয়ামের মাঝে যে গ্রুভ, এই গ্রুভ বরাবর ভেতরে আছে অ্যাট্রিয়াল সেপ্টাম। মানে সহজ কথা, গ্রুভ বরাবরই কি আছে, সেপ্টাম আছে। তো যেহেতু আমরা অ্যাট্রিয়াম পড়ছি, তাহলে এই অ্যাট্রিয়াল ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুভের ভেতরে কি আছে, অ্যাট্রিয়াল সেপ্টাম আছে, সেটাই বলছে। আচ্ছা, ভার্টিব্রা লেভেলসটা পরীক্ষায় ধরে। রিকাম্বেন্ট সুপাইন পজিশন মানে তুমি এরকম চিত হয়ে শুয়ে আছো, এরকম চিত হয়ে শুয়েছো। তো তুমি যদি এরকম চিত হয়ে শো, তাহলে এই যে বেজ, এই বেজের যে লোকেশনটা 5 থেকে 8 নাম্বার থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত থাকবে। আর যদি তুমি এরকম দাঁড়াও তাহলে আরেকটু নিচে যাবে, একটা ভার্টিব্রা করে নিচে যাবে, তখন হয়ে যাবে 6 থেকে 9। এটা কিন্তু পরীক্ষায় আসে। T6 মানে 6 নাম্বার থোরাসিক ভার্টিব্রা থেকে 9 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। তাহলে আমি আবারও বলছি, এই বেজের ডিস্টেন্সটা কোন ভার্টিব্রা থেকে কোন ভার্টিব্রা, যদি রিকাম্বেন্ট সুপাইন পজিশন হয় এরকম চিত হয়ে, তাহলে 5 থেকে 8, আর যদি এরকম সোজা হয় এখন যেভাবে আছি, তাহলে একটা করে নিচে নেমে যাবে 6 থেকে 9। এটাও জিজ্ঞেস করে। আচ্ছা, এরপরে আসো, অ্যাপেক্স গেল, বেস গেল। পরীক্ষা যদি জিজ্ঞেস করে ক্লিনিক্যাল বেস অফ দ্য হার্ট কোনটা, তাহলে তোমরা জাস্ট এভাবেই দেখাই দিবা যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে গ্রুভটা, এটা আসলে তোমাকে এখানে যে কথাটা লিখছে, এখানে তোমাকে হার্ট সাউন্ড যে 4টা ফেল্ট করা হয়, রাইট, ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড পর্যন্ত দাগায় দিতে হবে। সো ক্লিনিক্যালে আমরা এটা পরে আসবো না, আমরা আগে বাইরেরটা দেখাই। চলো আমরা এখন বর্ডারগুলো, তোমাকে যে বললাম যে 3টা বর্ডার আছে, 3টা সারফেস আছে, এই 3টা বর্ডার আর 3টা সারফেস তোমাকে দেখাইতে বলতে পারে। অলরেডি আমরা দেখাইছি রাইট বর্ডার কতটুকু, শুধু এতটুকুই মাথায় রাখবা যে রাইট বর্ডারটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা টু ইনফিরিয়র ভেনা ক্যাভা। তুমি যদি মনে করো এগুলো সব লাইন বাই লাইন মুখস্থ করবা, তুমি বোকার স্বর্গে আছো। এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ইনফিরিয়র ভেনা ক্যাভা, এবং ওখানে জাস্ট একটা প্রশ্ন করতে পারে, এই বরাবর একটা খাদের মতো আছে যেটা এখানে দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় সালকাস টার্মিনালিস। সালকাস মানে খাদ, সালকাস টার্মিনালিস। প্রশ্ন একটা করতে পারে, এই সালকাস টার্মিনালিসটা কি রিপ্রেজেন্ট করে, অর্থাৎ এই খাদ বরাবর ভেতরে আছে ক্রিস্টা টার্মিনালিস। এই ক্রিস্টা টার্মিনালিস কি ভেতরের জিনিসগুলো, মানে ইন্টেরিয়র অফ দ্য হার্ট, আপনাদের নেক্সট ক্লাসের পড়া। যেমন এইখানে আছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, তোমাকে বলবে এই গ্রুপ বরাবর ভেতরে কি আছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। একই রকম ভাবে রাইট বর্ডারে পরীক্ষা আসতে পারে যে এখানে এই দাগটাকে কি বলে, সালকাস টার্মিনালিস। পরীক্ষা আসতে পারে এর ভেতরে কি আছে, তাহলে এই বরাবর আছে ক্রিস্টা টার্মিনালিস। এইটুকু কথা ভাইয়া শুধু পড়ে ফেলবা, এই বরাবর আছে ক্রিস্টা টার্মিনালিস। ওকে, তাহলে রাইট বর্ডার হলো রিলেশন, এগুলোর একটারও জিজ্ঞেস করবে না, দরকার নেই। তাহলে চলে আসো লেফট বর্ডার। আচ্ছা, লেফট বর্ডারের আগে ইনফিরিয়র বর্ডার। দেখো ইনফিরিয়র বর্ডারকে কি বলে, মার্গো অ্যাকিউটাস। এই মার্গো কথাটার অর্থ হচ্ছে মার্জিন। সো বর্ডার মানে আমরা বুঝি মার্জিন, মার্গু না মার্গো। আর অ্যাকিউটাস শব্দটার অর্থ হচ্ছে শার্প।
অ্যাকিউটাস শব্দটার অর্থ হচ্ছে শার্প। তাহলে দেখো এটা হচ্ছে একটা শার্প, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। তাহলে কোত্থেকে এটার দেখাইতে বলবেই, তাহলে আমি বলেছি রাইট বর্ডার হচ্ছে সুপিরিয়র থেকে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ইনফিরিয়র বর্ডারটা কি ইনফিরিয়র ভেনা কাভা থেকে শুরু হয়ে সে কোথায় যাবে? সে কি অ্যাপেক্স পর্যন্ত যাবে না কোথায় যাবে? দেখো, ইট এক্সটেন্ডস ফ্রম দ্য is the opening of inferior vena cava to the apex of the heart, কারণ এই অ্যাপেক্স পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আর অ্যাপেক্স থেকে কোন পর্যন্ত লেফট বর্ডার সেটাও আমরা দেখব না। আচ্ছা, এখানে একটা স্টার চিহ্ন দাও, এটা তোমাকে দেখাতে বলবে। দেখো, ক্লোজ টু দ্য অ্যাপেক্স, আমি একটু বোঝাই দিই। দেখো, জিজ্ঞেস করবে এইটার নাম তো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, মনে আছে নিশ্চয়ই? ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, গ্রুভ মানে খাদ। এই বরাবর যখন তুমি একটু এই ইনফিরিয়র বর্ডারে যাবা তখন এখানে একটা নস পাবা। নস মানে কি? খাদ। যেমন এই যে এই জিনিসটাকে বলে নস, নস মানে খাদ। তাহলে এই বরাবর যদি তুমি নিচে যাও, এই জায়গায় আমার নসটা আছে, আর এটা কিন্তু অ্যাপেক্স। তাহলে দেখো নসটা কিন্তু অ্যাপেক্স থেকে একটু কাছে। এই নসটাকে বলে কার্ডিয়াক নস। সরি, এই নসটার একটা কি নাম আছে, ল্যাটিন নাম আছে, নামটা আসছে এইভাবে। কর্ডিস মানে হচ্ছে কার্ডিয়া মানে হার্ট, অ্যাপিসিস মানে হচ্ছে অ্যাপেক্স, মানে অ্যাপেক্সের কাছে হচ্ছে নস, আর ইনসিসুরা মানে নস, ইনসিসুরার আরেকটা নাম হলো নস। সেটাকে বলে এপিক্যাল নস, মানে অ্যাপেক্সের কাছে কার্ডিয়াক নস না, এটাকে বলে অ্যাপিক্যাল নস। এবং তার আরেকটা নাম ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস। ইনসিসুরা কেন? নসের নাম ইনসিসুরা। অ্যাপিসিস কেন? অ্যাপেক্সের কাছে। এবং কর্ডিস কেন? কর্ডিস মানেই হচ্ছে হার্ট বোঝায়, কার্ডিওলজি, যে কর্ডি মানে কি? হার্ট। এই অ্যাপেক্স বা এই নস দিয়ে কি যায়, খুব মনোযোগ দিবেন। এইটার নাম তো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। তাহলে তুমি বলো তো এখানে যে আর্টারি আছে তার নাম কি হবে? সেম নাম, গ্রুভের যা নাম তারও নাম সেম। এই আর্টারিটা ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, যেহেতু অ্যান্টেরিয়রলি আছে তাহলে এর নাম অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এই আর্টারি গিয়ে, রিমেম্বার, এই আর্টারি গিয়ে এই নস পর্যন্ত যায়। দেন নস পর্যন্ত গিয়ে সে ওয়াইন্ডস করে, মানে ঘুরে কিন্তু সে ইন্টারভেন্ট্রিকুলার যে পোস্টেরিয়র পার্ট আছে সেখানে কিন্তু চলে আসে। তাহলে এবার একটা ছোট্ট ব্যাপার আসো, এই পোস্টেরিয়র যে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভটা আছে সেখানে কিন্তু আছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তো মজার বিষয় হচ্ছে এইখানে 2/3 পর্যন্ত থাকে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, আর সামনেরটা কিন্তু ঘুইরা এই 1/3 পর্যন্ত চলে আসে, এবং এইখানে এই দুইজনের অ্যানাস্টোমোসিস হয়। এখন আমি অ্যানাস্টোমোসিস নিয়ে তোমাদেরকে 2-3টা কথা বলবো, তারপর এখানে আসবো। আমি একটু অ্যানাস্টোমোসিস নিয়ে তোমাদেরকে 2-3টা কথা বলবো, কারণ একটু পরে আমরা ব্লাড সাপ্লাইয়ে যাব, সেখানে এটা লাগবে। অ্যানাস্টোমোসিস, এই সিস এটা হচ্ছে এক বচন, আর অ্যানাস্টোমোসিস এটা হচ্ছে বহু বচন। তাহলে আইএস দিলে হচ্ছে এক বচন, ইজ। অ্যানাস্টোমোসিস মানে দুইটার মধ্যে কিন্তু একটা সংযোগ। বলো অ্যানাস্টোমোসিস মানে কি? দুইটার মধ্যে একটা সংযোগ। আচ্ছা, মানে কি? মানে হচ্ছে, মনে করো এটা একটা আর্টারি, এটা ভেইন, এটা আর্টারি, এটা ভেইন, এটা মনে করো ক্যাপিলারিস, মানে কৈশিক জালিকা। তাহলে এটা যদি ক্যাপিলারিস হয়, এই ক্যাপিলারিসের পূর্বে মানে ক্যাপিলারিসে আসার আগে এই আর্টারি আর ভেইনের মধ্যে একটা সংযোগ থাকতে পারে বা তৈরি হইতে পারে। যেহেতু এটা একটা সংযোগ তাই এটাকে আমরা বলবো অ্যানাস্টোমোসিস। কিন্তু এটা যেহেতু ক্যাপিলারির পূর্বে তাই এটাকে আমরা বলবো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস। সো প্রি ক্যাপিলারি মানে ক্যাপিলারির পূর্বে, যেহেতু এদের মধ্যে একটা সংযোগ, এটাকে বলবো অ্যানাস্টোমোসিস, প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস। আচ্ছা, তো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস হওয়ার সুবিধা কি, বা অ্যানাস্টোমোসিসের সুবিধা কি, ইম্পর্টেন্স কি, কয়েকটা কথা বলবো, ভালো করে শোনো। আচ্ছা, অ্যানাস্টোমোসিসের সুবিধা হলো এইটা থাকার কারণে
যদি কোনো কারণে এই পাশে কিংবা এই পাশে ধরো ব্লক হয়েছে, মনে করো এইখানে ব্লক হয়েছে, এইখানে ব্লক হয়েছে, এইখানে ব্লক হয়েছে। এইখানে ব্লক থাকলে কি হবে, ব্লাড তো এই দিক দিয়ে আসতেছে না, তাহলে এই যে টিস্যুটা সে কিন্তু ব্লাডের অভাবে মরে যেতে পারে, সে কিন্তু ব্লাডের অভাবে মরে যেতে পারে। ও আচ্ছা, আমি একটা জিনিস এখানে ভুল বলছি, আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দাও। সো আর্টারি ভেইন কেন দিয়েছি, মনে করো এ পাশেও আর্টারি হবে, অ্যানাস্টোমোসিস আর্টারি আস্তাগফিরুল্লাহ। ধর এটাই হচ্ছে তোমার ওই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, যেটা সামনে দিয়ে গিয়ে ওই যে নসটা দিয়ে ওই পেছনে চলে গেল, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিস মানে হচ্ছে একটা সংযোগ। এর ফলে কি হবে, কোনো কারণে যদি এই জায়গায় ব্লক হয়, তাহলে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যেখানে যেখানে ব্লাড সাপ্লাই দেবে, সেখানে তো আর ব্লাড আসতেছে না, তখন এই যে পোস্টেরিয়র, সেখান থেকে কিন্তু ব্লাড ফাইনালি কিন্তু তার কাছে চলে যাবে। যদি আজকে এই অ্যানাস্টোমোসিসের ব্যবস্থা না করা হতো, তাহলে কিন্তু এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যেখানে যেখানে সাপ্লাই দেয় ওই টিস্যুগুলো মইরা যাইতো। তো আশা করছি অ্যানাস্টোমোসিস ব্যাপারটা বুঝছো, যে অ্যানাস্টোমোসিস মানে কি দুইটার মধ্যে সংযোগ, ফলে একটার যদি কোনো সমস্যা হয় তাহলে আরেকটা কিন্তু তখন ওখান থেকে রক্ত গিয়ে হেল্প করবে। এখন কথা হচ্ছে অ্যানাস্টোমোসিস যদি বুঝে যাও, এখন কথা হচ্ছে এন্ড আর্টারি কি। তাহলে এন্ড আর্টারিটা হচ্ছে, এন্ড মানে কি শেষ, অর্থাৎ যে সকল আর্টারির অন্য কোনো আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করবে না, মানে একদম শেষ, কৌশিক জালিকায় গিয়ে শেষ, তার আর অন্য কোনো আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস নাই, অর্থাৎ এন্ড আর্টারি নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস। নো প্রি ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস। এন্ড আর্টারি মানে কি, তার কোনো প্রি ক্যাপিলারি অর্থাৎ ক্যাপিলারি ফরমেশনের আগে কোনো সংযোগ বা অ্যানাস্টোমোসিস থাকবে না, নাম্বার 1। এখন এই এন্ড আর্টারি আবার দুই ধরনের, একটা হচ্ছে ফাংশনাল আর একটা হচ্ছে ট্রু। আমাদের বডিতে ট্রু এন্ড আর্টারি একটাই আছে, যেটা কিন্তু তোমার এই হার্টের মধ্যেই টিচাররা জিজ্ঞেস করবে, কারণ হার্টের মধ্যে আছে ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে ফাংশনাল কি ট্রু কি এটা কিন্তু তোমাকে বোঝাই দিতে হবে। সো ট্রু এন্ড আর্টারি আমাদের বডিতে একটাই আছে, যদি জিজ্ঞেস করে বলো তো কোনটা, তাহলে উত্তর দিবা সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, এটা বলেই শেষ। এটা নিয়ে তোমাকে অন্তত হার্টে আর পেঁচাবে না যে এটা কোথায় থাকে, কি বোঝা যাচ্ছে রেটিনার একটা সেন্ট্রাল আর্টারি। তাহলে এখন জিজ্ঞেস করবে যে ফাংশনাল এন্ড আর্টারি মানে কি। এন্ড আর্টারি মানে তো কোনো অ্যানাস্টোমোসিস নাই, আবার ফাংশনাল কেন, ব্যাপারটা এরকম। তাহলে মনে করো এইটা একটা আর্টারি, এটা আরেকটা আর্টারি, এটা হচ্ছে মনে করো ক্যাপিলারিস, এটা মনে করো ক্যাপিলারিস, ওকে। এখন এখন মনে করো এদের মধ্যে অ্যানাস্টোমোসিস আছে। দেখো এই দুই আর্টারির মধ্যে অ্যানাস্টোমোসিস আছে। এখন কোনো কারণে এই আর্টারির মনে করো একটু বেশি ব্লাড লাগছে, সে মনে করো তুমি দৌড় মারছো, অনেক বেশি এখন অক্সিজেন দরকার। তো দেখা যায় এই অ্যানাস্টোমোসিসটা মাধ্যমে তখন কি হয় যে এই আর্টারি থেকেও কিন্তু ব্লাড এখানে এসে সাপোর্ট দিতে পারে, অর্থাৎ নর্মাল যে ফিজিওলজিক্যাল কন্ডিশন তুমি যে চলাফেরা করছো, এতে যদি চাহিদার চেয়ে একটু বেশি লাগে, তখন এই অ্যানাস্টোমোসিসের মাধ্যমে কিন্তু এই সাপোর্টটা অন্য আর্টারি পাবে। কিন্তু ঝামেলাটা হলো যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়, মানে প্যাথোলজিক্যাল কন্ডিশন মানে কি, কোনো ডিজিজ হয়, ধরো ব্লকই হয়ে গেছে, এই আর্টারি একদম ব্লক হয়ে গেছে, হয় না, রিং পরাইতে হয়, তো খুব কমন, তো তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে। যদি ব্লক হয়ে যায়
তাহলে এই আর্টারি আসলে যাকে যাকে সাপ্লাই দিত, এই অ্যানাস্টোমোসিসটা সাফিসিয়েন্ট না যে ওরটাকেও সে কি করবে, ম্যানেজ করবে বা ম্যানেজ করতে পারবে। সহজ কথা, প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি আসে, তার মানে এই অ্যানাস্টোমোসিসটা কিন্তু ফাংশন করছে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে, কিন্তু প্যাথোলজি দেখা দিলেই, রোগ দেখা দিলেই, তখন এই অ্যানাস্টোমোসিসের মাধ্যমে এই আর্টারিটা ও যে অংশগুলোকে সাপ্লাই দিত সেটা কিন্তু কাভার করতে পারবে না। তার মানে ফাংশন করছে, কিন্তু আলটিমেটলি সেটা প্যাথোলজিক্যাল কন্ডিশনে কিন্তু খুব একটা কাজে লাগছে না। যেহেতু কাজে লাগছে না, তাহলে সে এন্ড আর্টারি, কিন্তু যেহেতু আছে অ্যানাস্টোমোসিস, ফাংশন করছে, তাই এটাকে কিন্তু বলে ফাংশনাল এন্ড আর্টারি। তাহলে আমাদের যে হার্টের যে করোনারি আর্টারি, এটা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। কোন জায়গায় আছে আমরা সেটা একটু পরেই দেখাবো। তাহলে আসো ওখানে আমরা যাই। এই অ্যানাস্টোমোসিস শব্দটা আসলো, শব্দটা আসার কারণে কোথায় ছিল এটা, হ্যাঁ আমি দেখালাম। তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম, তাহলে ইনসিসুরা, অ্যাপিসিস, কর্ডিস পর্যন্ত পড়লাম। তাহলে এই শব্দটা একটু মাথায় রাখবা। ইনসিসুরা মানে নস, অ্যাপিসিস মানে অ্যাপেক্সের কাছে থাকে, কর্ডিস মানে হার্ট, যেহেতু হার্টের তাহলে হার্ট। এবার আসো লেফট বর্ডার। তাহলে তোমরা দেখলা এটা কি আছে, লেফট বর্ডার। তোমরা দেখলা যে এই লেফট বর্ডারটা কিন্তু, বর্ডার বলতে আমরা যেটা বুঝি মার্জিন, এখানে এরকম কিন্তু মার্জিন বোঝা যাচ্ছে না, তার মানে এটা একটা ব্লান্ট বর্ডার। সেই ব্লান্ট শব্দটাকেই আসলে বলে অবটিউজ। অবটিউজ মানে আসলে ব্লান্ট, ঠিক আছে, ব্লান্ট। আর মার্গো মানে কি, মার্জিন। তাহলে এই মার্জিনটা ব্লান্ট, তাই এর আরেকটা নাম হচ্ছে মার্গো অবটিউটাস। সো লেফট বর্ডার এটা একটা ইল ডিফাইন্ড বর্ডার। ইল ডিফাইন্ড মানে তুমি ঠিকঠাক ডিফাইন করতে পারবে না, বুঝাইতে পারবে না। ওকে, তাহলে এটা কোত্থেকে কোথায়, যেটা আমরা মুখে একবার বলছিলাম কিনা, ইট এক্সটেন্ডস ফ্রম লেফট অরিকল। সো এখানে অরিকল ভালো বোঝাই যাচ্ছে না, আর রাইট অ্যাট্রিয়ামের উপরে যেটা দেখছো, এই যে লেফট অ্যাট্রিয়ামের এই জায়গাটা হচ্ছে লেফট অরিকল। তো সেই লেফট অরিকল থেকে শুরু করে এই পাশে অ্যাপেক্স অফ দ্য হার্ট। তাহলে দেখো তিনটা বর্ডার তোমাকে যদি দেখাতে বলে, তাহলে রাইট বর্ডার হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে ওপেনিং অফ দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র বর্ডার হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট, আর লেফট বর্ডার হচ্ছে এই অ্যাপেক্স অফ দ্য হার্ট থেকে উপরে হচ্ছে কি লেফট অরিকল। এই জিনিসটা হচ্ছে লেফট অরিকল। লেফট অরিকল থেকে অ্যাপেক্স অফ দ্য হার্ট। তাহলে খুবই ইজি ব্যাপার, একদমই কঠিন না। এটা তোমাকে দেখাতেই হবে পরীক্ষায়, নাহলে কিন্তু ঝামেলা। তাহলে সুপিরিয়র ভেনা ক্যাভা টু ইনফিরিয়র ভেনা ক্যাভা, রাইট বর্ডার, ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে অ্যাপেক্স, ইনফিরিয়র বর্ডার, আর লেফট অরিকল থেকে অ্যাপেক্স, এটা হচ্ছে লেফট বর্ডার, ঠিক আছে। এবার আসো তিনটা যে সারফেস, পরীক্ষায় প্রশ্ন করবে স্টার্নোকোস্টাল সারফেস, এই সারফেসটা কি কি দিয়ে ফর্ম হয় 100%। তাহলে তুমি যদি জানো এই পুরোটাই স্টার্নোকোস্টাল সারফেস, তাহলে তুমি নিজেই বলো এটা কি দিয়ে ফর্ম হচ্ছে। তাহলে দুইটা অ্যাট্রিয়া, দুইটা ভেন্ট্রিকলস, অর্থাৎ চারটা চেম্বারের অংশ দিয়েই কিন্তু স্টার্নোকোস্টাল সারফেস ফর্ম হচ্ছে। এখন দেখো এই সি এবং ডি, তোমাদের বললাম যে এখানে যখনই এই থার্ডের ব্যাপার আসবে, একটা হবে 2/3 আর একটা হবে 1/3, রাইট। তাহলে অ্যান্টেরিয়র সারফেস, দেখো স্টার্নোকোস্টাল সারফেস যেহেতু সামনে, তাহলে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের কোনটা 2/3 কোনটা 1/3। তাহলে স্টার্নোকোস্টাল সারফেসের বেলায়, এই সারফেসের বেলায় রাইট সাইডটাই কিন্তু বেশি, 2/3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল, 1/3 হচ্ছে লেফট ভেন্ট্রিকল। একটু আগে আমরা লেফটে 2/3 কোনটা পড়ছিলাম, যখনই আমরা বেজে যাব, বেজের বেলায় বেজটা শুধুমাত্র দুইটা অ্যাট্রিয়া দিয়ে তৈরি, এবং বাম পাশে বেশি, দেখো দেখেই বোঝা যাচ্ছে। তাহলে লেফট সাইডটা হচ্ছে 2/3, রাইট সাইডটা হচ্ছে 1/3। কিন্তু যদি বলে স্টার্নোকোস্টাল সারফেস, এটা অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল দুটো দিয়েই তৈরি। ভেন্ট্রিকলের বেলায় 2/3 হচ্ছে রাইট ভেন্ট্রিকল, 1/3 হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ওকে, এটা একটু মাথায় রাখলাম। এবং তোমাদেরকে আমি বলছিলাম যে সেই স্টার্নোকোস্টাল সারফেসে একটা গ্রুভের কথা মনে আছে, এই যে দেখো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, এবং এই গ্রুভ দিয়ে আসলে কোন আর্টারি যায়, বলছিলাম অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এখন তোমাকে জিজ্ঞেস করবে এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি কার ব্রাঞ্চ। একজন প্রশ্ন করছিলাম, যদিও ওটা আমরা আর্টারি সাপ্লাইয়ে পড়ানোর কথা, একবার শুধু একটু বলে দেই। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি একটু আগে বললাম যে অ্যাসেন্ডিং আউটার গোড়া থেকে রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করে। এই যে এইটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, এই যে এইটা। তো রাইট করোনারি আর্টারিটা এরকম ওয়াইন্ড হয়ে মানে ঘুরে এই যে পেছনে যে চলে আসলো, আসার পর দেখো পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ দিল।
তার মানে একটা জিনিস মাথায় রাখবা, রাইট পাশের করোনারি আর্টারিটা সে রাইট সাইডে এই যে ইনফিরিয়র বর্ডারটাকে কাট করে সে ফাইনালি কোথায় আসলো, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ কিন্তু দিল। তাহলে লেফট সাইড থেকে যে করোনারি আর্টারিটা আসে তার আবার দুইটা ভাগ হয়, একটা তো ঘোরে, এই সার্কামফ্লেক্স কথাটার অর্থ হচ্ছে ঘোরা। তাহলে যেটা ঘুরে আসলো তার নাম সার্কামফ্লেক্স ব্রাঞ্চ, আর যেটা সামনে এই ভেন্ট্রিকলের গ্রুভের মধ্যে গেল তার নামই হলো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। তাহলে পরীক্ষা যদি বলে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চটা কার, তাহলে উত্তর হবে লেফট করোনারি আর্টারির। আর যদি বলে পোস্টেরিয়রটা কার, তাহলে উত্তর হবে রাইট করোনারি আর্টারির। ঠিক আছে, আর একটা জিনিস সেটা হচ্ছে, সেটা আমরা গ্রুপে আসছি, তাহলে এইটা স্টার চিহ্ন, এটা লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ। এবং আরেকটা স্টার চিহ্ন দাও, এই সামনে থাকে গ্রেট মানুষ, কারণ বিখ্যাত মানুষ পেছনে থাকবে না। ভেইনের বেলায় গ্রেট কার্ডিয়াক ভেইন সেটাই সামনে থাকে, তার মানে এই যে ভেইনটা দেখছো তোমরা ভাইয়া, এই ভেইনটাই আসলে গ্রেট কার্ডিয়াক ভেইন, এই ভেইনটাই আসলে গ্রেট কার্ডিয়াক ভেইন। তাহলে খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এই জায়গায় কিন্তু চকমার্ক বা দাগ বা ফ্লাগ টানায় বলবে জায়গাটা কি, সেটা কি কি লস করে, লস করে মানে ধরে রাখে। তাহলে এই জায়গাটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, সেটা কি কি লস করে, সেটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি এবং গ্রেট কার্ডিয়াক ভেইন, এই দুইটা জিনিস লস করে। তাহলে আর একটা সারফেস আছে, সেটা হলো ইনফিরিয়র সারফেস বা ডায়াফ্রাগমেটিক সারফেস। এই সারফেসটা তাকাও, তোমরাই বলবা, না দেখে বই দেখো না। ডায়াফ্রাগমেটিক সারফেস কিন্তু এইটা, এটা কিন্তু বেজ। ডায়াফ্রাগমেটিক সারফেস যদি এইটা হয়, তাহলে তুমি বলো তো এই সারফেসটা কি দিয়ে তৈরি, মুখস্থের বিষয় না কিন্তু। এই সারফেসটা কি দিয়ে তৈরি, হার্টের তো 4টা চেম্বার, কোন কোন চেম্বার দিয়ে তৈরি তুমি একটু নিজেই বলো, নিজেই বলো, ধরে নিলাম এটা তোমরা পড়ো নাই, নিজেই বলো। তাহলে এই সারফেসটা কি দিয়ে তৈরি বলো, দুই একজন থাকলে কমেন্ট করো। আচ্ছা, কমেন্টের অপেক্ষা থাকলে আবার দেখবা যে টাইম চলে যাচ্ছে। আমি বলি এইটা তো দুইটাই ভেন্ট্রিকল, সেটা হচ্ছে 2 ভেন্ট্রিকলস দিয়ে তৈরি। এবং যেহেতু এই সারফেসটা 2টা ভেন্ট্রিকলস দিয়ে তৈরি, তাহলে কোন ভেন্ট্রিকল কতটুকু অংশ, এখানে হাফ হাফ বলে কোনো কিছু নাই, হয় 1/3 না হয় 2/3, হয় 1/3 না হয় 2/3, না হয় পুরাটা দিয়েই তৈরি, এরকম টাইপের। তাহলে এইটার বেলায়, এই ইনফিরিয়র সারফেসের বেলায়, এটার বেলায়ও কিন্তু লেফট সাইডটাই বেশি হবে। তারপরে সবসময় মাথায় রাখবা, যখনই তুমি হার্টের একটু পেছন দিকে চলে আসবা তখন লেফটটাই বেশি হবে। যেমন বেজের বেলায় 2/3 হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, তাহলে ইনফিরিয়র সারফেসের বেলায় 2/3 হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আর সামনে আসলে রাইট, সামনে আসলে রাইটটাই 2/3। খুবই গুলায় যায়, দেখে যদিও বোঝা যায়, তারপরেও আমি বলছি পেছনে আসলেই তুমি লেফটটাকেই বেশি ভাববা 2/3। বেজের বেলায়ও 2/3 বাই লেফট অ্যাট্রিয়াম, ইনফিরিয়র সারফেসের বেলায়ও 2/3 বাই লেফট ভেন্ট্রিকল, আর সামনে যদি আসে 2/3 বাই রাইট ভেন্ট্রিকল, মানে স্টার্নোকস্টাল সারফেস। তাহলে এই ছিল ডায়াফ্রাগমেটিক সারফেস। এই কোথায় 2/3 দাগিয়ে ফেলো, মানে এইটাই পড়বা, যেটা আমরা মুখেও বলছি, তোমরা যারা বই পড়তে চাও তারা হচ্ছে দাগাবা। এবং তোমাকে যদি বলে এটার ফিচার কি, তাহলে এখানে একটা গ্রুভ আছে, অলরেডি বলছি, এবং একটু আগেই বললাম, আগেও বলছি, এই গ্রুপটার কন্টেন্টস কি। তাহলে এই গ্রুভের নামেই নাম পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, কিন্তু এটা কোন করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি। এবং এইখানে কিন্তু ভেইনটা গ্রেট না, কারণ গ্রেট মানুষ কি বলছি সামনে থাকবে, সো এটা হচ্ছে মিডল কার্ডিয়াক ভেইন। অন্তত এই দুইটা করে কথা পরীক্ষায় অস্পিতেও থাকবে, অস্পিতেও লিখতে হবে, ভাইবা টেবিলে অন্তত এই দুইটা কথা টিচার তোমাকে শুনতে চাইবে তোমার কাছ থেকে। পরেরটা যদি মনে রাখতে পারো ভালো। সি নাম্বারটাও কিন্তু আমি একটু আগে পড়াইছি, দেখো তো কিভাবে পড়ালাম, মনে করে দেখো, এই আমরা শেষের পথে। মনে করে দেখো তো, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে একটু আগে বলছি না, এই যে ব্রাঞ্চটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, সে কিন্তু এই যে নস ইনসিসুর অ্যাপিসিস কর্ডিস, এই নস দিয়ে সে কোথায় চলে আসে, এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের এই 1/3 পর্যন্ত চলে আসে নিচের, মানে নিচের বলতে সামনের 1/3, আর উপরের 2/3 কিন্তু হচ্ছে এই যে রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ। তাহলে এই গ্রুভে আরেকটা জিনিস কি থাকে, এই গ্রুপে আরেকটা হচ্ছে অ্যানাস্টোমোসিস থাকে। এই অ্যানাস্টোমোসিসটা কার কার মধ্যে হয়, রাইট আর লেফট করোনারি আর্টারির মধ্যে হচ্ছে না, এই ব্রাঞ্চের মধ্যে। সেই কথাটা বলছে যে অ্যানাস্টোমোসিস অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চেস অফ দ্য বোথ করোনারি আর্টারিস, কারণ সামনেরটা হলো লেফট করোনারি আর্টারির ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, আর পেছনটা হলো রাইট করোনারি আর্টারি ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, এবং এই দুই ব্রাঞ্চ কিন্তু এই গ্রুভের মধ্যে অ্যানাস্টোমোসিস করছে। বলতে পারলে খুবই ভালো, খুবই ভালো। তাহলে তিনটাই পড়ে ফেলবা। তাহলে এই হচ্ছে আমাদের সারফেস, আর লেফট সারফেস নিয়ে পড়ার কিছু নাই, লেফট সারফেসে এরকম কোনো স্পেশাল ফিচার্স নাই, পড়ার কিছু নেই। আচ্ছা,
কোথায় 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 ওকে, এই জায়গাটাতে একটু ভিভিআই দাও, এটা বলে আমরা শেষ করি যেটা একটু বলছিলাম। দেখো তাহলে একদম শুরুর দিকে মনে করে দেখো, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ, সেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভে কে থাকলো? রাইট সাইডে থাকলো রাইট করোনারি আর্টারি। তাহলে লেফট সাইডে কে আছে? লেফট করোনারি আর্টারি। সেই লেফট করোনারি আর্টারির যেটা একটু ঘুরলো তাকে আমরা কি বলি? সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে লেফট পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভে আসলে কি থাকে, এই যে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি থাকে। আবার মনে আছে তোমাদের একটু আগে কি বলছি, এটা কার্ডিয়াক ভেইন, গ্রেট কার্ডিয়াক ভেইন। ভেইন তো হচ্ছে ড্রেইন হয় বড় বড় ভেইনে, তাহলে এই গ্রেট কার্ডিয়াক ভেইন থেকে ব্লাড কিন্তু ফাইনালি চলে যাবে এইখানে। তাহলে গ্রেট কার্ডিয়াক ভেইনের টার্মিনেশনটাও কিন্তু আমরা পাবো লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভে। আর কমেন্সমেন্ট মানে শুরু হওয়া, এখান থেকেই করোনারি সাইনাস শুরু হয়। তাহলে আমরা লেফট পার্ট অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের তিনটা কথা মনে রাখবো। সেখানে থাকে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি, টার্মিনেশন অফ দ্য গ্রেট কার্ডিয়াক ভেইন, এবং কমেন্সমেন্ট অর্থাৎ শুরু হয় করোনারি সাইনাস। তাহলে আমাদের হার্টের যে বাহ্যিক ব্যাপার স্যাপার, সারফেস, বর্ডার, গ্রেট ভেসেলস, তার যত কি আছে ব্রাঞ্চেস, সব কিছু কিন্তু আমাদের হয়ে গেল। এই যে ফাইনালি দেখো সাম পয়েন্টস অফ ফর অবজারভেশন, অর্থাৎ তোমরা যে পয়েন্টসগুলো ভুল করবা সেগুলোকে একসাথে দিয়েছে। এইটাকে বলে ক্রিম পড়া, এটাকে বলে ক্রিম পড়া। কি কি ক্রিম পড়া? দেখো হার্টের মধ্যে অনলি ফিচার্স কি কি আছে অলরেডি সব পড়াইছি, কিন্তু দিন শেষে তোমাকে এই জিনিসটা বারবার দেখতে হবে, তাহলে ভুল হবে না। হার্টের অ্যাপেক্স, এটা অনলি লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়, মনে আছে বলছিলাম। হার্টের বেজ অনলি দুইটা অ্যাট্রিয়া দিয়ে ফর্ম হয়। হার্টের রাইট বর্ডার, তাহলে এই রাইট বর্ডার এতটুকু যদি হয় তাহলে এটা অনলি কি রাইট অ্যাট্রিয়াম দিয়ে ফর্ম হয়। আর ডায়াফ্রাগমেটিক সারফেস অনলি কি দিয়ে ফর্ম হয়? দুইটা ভেন্ট্রিকল দিয়ে ফর্ম হয়। আর বাকি দেখো 2/3 এবং 1/3 ফিচার, যেটা সবার প্যাচ লাগে। দেখো তো যেগুলো আমরা বললাম যে প্যাচ লাগবে, তোমরা কিভাবে সেটাকে ক্লিয়ার করবা? যখনই বলবে বেস কি দিয়ে ফর্ম হয়, বেস যেহেতু পেছনে মানে লেফটটা বেশি, তাহলে 2/3 হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, 1/3 হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ডায়াফ্রাগমেটিক সারফেস দেখো পেছনের কাছাকাছি নিচে, তাহলে এটাও 2/3 বাই লেফট ভেন্ট্রিকল, 1/3 বাই রাইট ভেন্ট্রিকল। বাট যখনই স্টার্নোকোস্টাল সারফেস আসবে, যখনই স্টার্নোকোস্টাল সারফেস সামনে আসবে, তখন 2/3 হবে ভাইয়া রাইট ভেন্ট্রিকল, 1/3 হয়ে যাবে লেফট ভেন্ট্রিকল। আর যদি বলে পুরো হার্ট, যদি বলে পুরো হার্টের 2/3 বাম পাশে অবস্থিত, 1/3 হচ্ছে ডান পাশে অবস্থিত। তাহলে এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেল। এই চেম্বার্স কি কি সেগুলো আমরা জানি। আমরা নেক্সট দিন থেকে পড়বো ইন্টেরিয়র। ওকে, নেক্সট দিন থেকে পড়বো এইটা ইন্টেরিয়র অফ দ্য হার্ট। ইন্টেরিয়র মানে আজকে আমরা কিন্তু এটা খুলে দেখাই নাই, মানে খুলছি কিন্তু এদের ভেতরে আসলে কি থাকে, ওরে ভাই এদের ভেতরে কি থাকে আমরা দেখাই নাই। নেক্সট দিন আমরা এইটা খুলে জলিল ভাইয়ের মতো তার হার্ট খুলে এই যে আমরা এই ভেতরে দেখাবো যে এই সব কর্ডি টেন্ডিনি কি সব কিছু আমরা বিস্তারিত দেখাবো নেক্সট দিন। তাহলে আজকে আমরা যতটুকু হার্টের এক্সটার্নাল ফিচার্স পড়লাম এইটুকু আমরা মাথায় রাখবো। নেক্সট দিন আমরা ইন্টারনাল ফিচার্স, আর একদিন আমাদের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই। সো আমরা ট্রাই করবো নেক্সট দিন ইন্টারনাল ফিচার্সে। খুব কিন্তু বেশি পড়া নাই, আবার অনেক পড়া আছে। সো আমাদের এই আন্ডার গ্রেডের জন্য মানে যতটুকু দরকার দেখা যাক। তোমরা অন্তত আজকে যা বললাম এইটুকু পড়তে থাকো। আর আমি কিন্তু বলেছি যে আমাদের একটা ভাইবা রিলেটেড মানে রিয়েল হার্ট নিয়ে একটা ডেমনস্ট্রেশন ক্লাস কিন্তু হবে। সেখানে দেখা গেল 30 থেকে 40 মিনিটে পুরো হার্ট, তাই না, আমরা একটা রিভাইজ করে একটা ভিডিও কিন্তু এটা আপলোড দিব। এই ক্লাসটা রেকর্ডেড হবে তো ফ্যান, ডেমো ক্লাস যেটা, এটা আমাদের রেকর্ডেড আমরা দিয়ে দিব তোমাদেরকে। তো আজকে এই পর্যন্ত ভাইয়া, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অফ করতে